ওকে, শিশির, আজকে যে এই কনফারেন্সটা আপনি এখানে করতে যাচ্ছেন লাখো মানুষের সামনে, হাজার হাজার মানুষ এটা জানবে, আপনার এই বিবেক বোধ বা আপনার এই গল্পটা বলার জন্য আপনাকে আসলে কে ইন্সপায়ার করেছে বা কে আপনার এই বিবেক বোধটা জাগিয়েছে, কোন কারণে জেগেছে? আসলে এই কথাগুলো আমি তেমন কাউকে বলি নাই। আমার মাকে আমি অনেক ভালোবাসি, তো তাকে কম বেশি আমি মানে আমার লাইফের সত্যটা বলতাম। তো আমার মাই বলছে তোর সাথে এত কিছু ঘটতেছে, তাহলে তুই গিয়ে একটু বলে দেখ, যদি শান্তি পাস। কারোর সাথে তো শেয়ার করিস না, তো সবার সাথে মানে লাখো মানুষের সামনে শেয়ার করলে যদি একটু মনে শান্তি পাস, স্বস্তি পাস, তাহলে ওখানে গিয়ে। মানে আপনার মাই আপনাকে ইন্সপায়ার করেছে আজকের এই জায়গাটিতে আসার জন্য। ওকে, প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ, শুরু করি আমরা একেবারে ছোটবেলা থেকে, স্টেপ বাই স্টেপ। ওকে, আমার জন্ম ঢাকায়। তো ছোটবেলায় ছিলাম হলো আমি কেবি রোডে, ওইখানে আমার জন্ম। তো ওইখান থেকে আমি যখন 1 বছর বয়সে আমাদের বাসাটা চেঞ্জ করা হয়, গ্যান্ডারা ডিএটি প্লটের কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তো ওইখানে আমার বেড়ে ওঠা। আমারই বয়সের আরেকটা মেয়ে আসে 4 তলা আমাদের বাড়িতে। তো আমাদের বাড়ির প্রত্যেকটা ভাড়াটিয়া খুব ফ্রেন্ডলি ছিল, আচ্ছা, একজনের সাথে আরেকজন খুব মিশতো। তো আমি আর ও সমবয়সী ছিলাম। তো এই জিনিসটা দেখে সবাই হিংসা করতো, সবাই বলতো হাজবেন্ড ওয়াইফের মতো কিরকম মিশে, আমাদের তখনই এরকম কথা বলতো। তো আমরা দুজন এমন ছিলাম যে কখনো নিজেদের ছেড়ে থাকতে পারতাম না। তো অ্যানি আর আমি একসাথে চলাফেরা করতাম, ও মাদ্রাসায় পড়তো আর আমি স্কুলে। তো আমার আম্মু একটা এনজিওতে জব করতো, যুব উন্নয়ন ছিল এনজিওটার নাম। তো ওই এনজিওতে জব করাকালীন আমি খুব বাচ্চা ছিলাম, তো ওই বাচ্চাকালীন আমি আমার আম্মুর সাথে যেখানে খুশি সেখানে চলে যেতাম। ওকে, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করছি, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই বোন। আমার 2টা ভাই। না, আমি মেঝো। আপনি মেঝো, ওকে। 3 ভাই বোন আপনারা, এবং আপনার বাবা কি করতো এই সময়টাতে? আমার বাবা ওইখানে বাংলা বাজার বিয়ে কার্ড যে ছিল ওইটার বিজনেস করতো। তার একটা বিজনেস ছিল, জি বলুন। তারপর ওই এনজিওতে যখন আম্মু কালেকশন করতে যেত টাকা, তখন আমি আম্মুর সাথে সাথে যেতাম। আমার যে বড় মা ছিল, আই মিন আমার আম্মুর নানু, সে বলতো যে তোর তো ভেন্ডি ব্যাগ, এটা ভেন্টি ব্যাগ মানে বলতে, হ্যাঁ মানে মেয়েদের সাইড ব্যাগ বোঝায়। তো আমি বলতাম একবারে তুমি আমার সাথে এত বাজো কেন, আমি আমার মার সাথে যাবো, তোমার সমস্যা কই? তা আম্মু বলতো ও তো বাচ্চা, বোঝে না, এরকম করো না। তো প্রায় আমার না ওই বড় মা এই কথাটা বলতো। তা আম্মুর সাথে সাথে যেতাম, এক এক আন্টির বাসায় যেতাম। তো আন্টিরা বলতো মেয়েটা খুব সুইট, যেখানে সেখানে নিয়ে যাবেন না, যেখানে সেখানে যদি নিয়ে যান আপনার মেয়ের ভাগ্য নষ্ট হয়ে যাবে। আচ্ছা। তো ওইখান থেকে একটা পর্যায়ে আমার আম্মা ওই এনজিওতে কাজ করতে 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 আমার আম্মা ওই এনজিওতে একটা বিগ অ্যামাউন্টের ধরা খায়। মানে এনজিওটা টাকা নিয়ে চলে যায়, যাদের এনজিওটা করানো হয়েছিল তারা আম্মুকে এসে ধরে। তো আম্মুকে এসে ধরার পরে আম্মু সেটা আসলে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিল না। অফিস থেকে যা নিতে পারতেছিল তাই দিতেছিল, বাট কিছু কিছু রয়ে যেতেছিল, আম্মু নিজ গাইডে থেকে দিতে হইতেছিল। তো এখানে বলে রাখা ভালো, আমার আম্মুর বিয়ে হয়েছে তার কাজিনের সাথে, তার যে হ্যাঁ তার খালতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে। তো এখানে আমার আম্মুর বিয়ের সময় কোনো যৌতুক দেওয়া হয়নি। তো আমার বাবা আমার আম্মুকে যৌতুকের জন্য খুব টর্চার করতো। ছোটবেলা থেকে দেখছি আমার মাকে প্রচুর পরিমাণে মারা হতো, এমন ভাবে মারা হইতো যে আমার মার রক্তাক্ত অবস্থা হয়ে যেত। তো ওই সময়টা এই ব্যাপারটা নিয়ে আমার মাকে আবার প্রচুর পরিমাণে মারা হয়, কারণ আমার আম্মা যদি ওই সময় কোনো এনজিওতে জব না করতো আমাদের ভাই বোনের পড়ালেখা স্টপ হয়ে যেত। আমার বাবা টোটাল আমাদের ভাই বোনের পড়াশোনার খরচ দিত না, সে কোন রকমের সংসার খরচ দিত আর ঘর ভাড়া দিত। তার কথা সে তার ছেলে মেয়েকে পড়াশোনা করাবে না। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমার আব্বু রাজনীতি করতো। তো এরকম করতে করতে আমরা বেড়ে উঠি ওইখানে, আমার ভাই 6-7 ক্রস করো ওইখানেই। তো ওইখানটাতে যখন নেতৃত্বে আসে তখন কিন্তু তারা সাপোর্ট করে, তাদের ধরপাকড়া করা হচ্ছিল। তো ধরপাকড়ার সময় আব্বুর দোকানটা চলে যায়, আব্বুকে এসে হুমকি দিয়ে যায়, আব্বুর দোকানটা চলে যায়। ওখান থেকে আব্বুর দোকানটা বন্ধ করে চলে আসে, এক পর্যায়ে পালায় আসার মতো। আব্বু পালায় পালায় থাকে। তো ওই সময়টা আম্মু আবার একটা এনজিওতে জব করে।
কারণ যেহেতু আমাদের তখন কোনো খরচ দিচ্ছে না, আব্বু পালায় পালায় আছে, আর এমনিও আমাদের পড়াশোনার খরচ আব্বু দিত না, আর আম্মুরও হাত খরচ তেমন একটা দিত না। সে যৌতুকের সময় সবসময় টর্চারটা করতো। তো ওইখান থেকে আব্বু পালায় পালায় থাকে, আম্মু একটা এনজিও করে, ঘর ভাড়া বেজে যায়। তো বাড়িওয়ালা আন্টি খুব ভালো ছিল, আমাদের খুব আদর করতো ছোটবেলা থেকে, যেহেতু ওখানে বেড়ে ওঠে আমাদের। তো বাড়িওয়ালা আন্টি কিছু বলে নাই, বাড়িওয়ালা আন্টি আমাদের রাখছে। তো একটা পর্যায়ে পুলিশ আসে আব্বুকে ধরার জন্য। তো ওখানে এসে বলে যায় যে যদি বাবাকে না পাই ছেলেকে নিয়ে যাব। হ্যাঁ। তো ওই সময় আমার ভাইয়া স্কুলে থাকে, আর আমি তখন বাচ্চা, আমি তেমন একটা বুঝি না। তো ওই সময়টা বাড়িওয়ালা বলে যে দেখো তোমাদের এখানে রাখাটাও খুব রিস্কি, ওর বাবা যেহেতু এরকম পালায় পালায় থাকতেছে, তোমরা কিছু একটা করো, এখান থেকে চলে যাও, ও তো বাচ্চা ছেলে, ওকে কেন ধরে নিয়ে যাবে। তো ওই সময়টা আম্মু আমাদের বাঁচানোর জন্য উনি আমাদের গ্রামের বাড়ি যেখানে বিক্রমপুর, সেখানে নিয়ে চলে যায়। আচ্ছা। আব্বুকে বলে, আব্বু বলে আচ্ছা ঠিক আছে ওখানে নিয়ে চলে যাও। তো তখন আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা। আর আমার ভাইয়া মেবি 6-এ পড়ে। আচ্ছা। আমাদের পড়াশোনা তখন স্টপ হয়ে যায়। প্রায় 13 মাসের মতো আমাদের গ্রামের বাড়ি থাকা হয়। আমার চাচা চাচি আমার দাদারা অনেক কথা বলে যে ওরা শহর থেকে আসছে, শহরে জন্মাইছে, কিন্তু হঠাৎ করে কেন গ্রামে আসছে। আর আমার চাচি পাশের বাড়ির, মানে আমাদের গ্রামের পাশের বাড়ির এক চাচিকে, আমার আরেক চাচিকে আর আমার দাদিকে বলতেছে ওদের শহরের পাতিলের ভাত ফুরাই গেছে, তো তাই ওরা গ্রামে চলে আসছে। এই কথাটা বলার পর আমার আম্মু খুব মাইন্ডে লাগে। পরে আম্মু সেদিনই ফোর্স করে চলে আসে। ও এর মধ্যে একটা কথা বলতে আমি ভুলে গেছি, এর আগে আমার একটা ছোট ভাই হয়, মানে এই গন্ডগোলের মধ্যেই যে আমার বাবার তখন ব্যবসাটা খুব লস যায়। আচ্ছা। তো আমার ভাই যখন পেটে ছিল তখন আমার মাকে প্রচুর পরিমাণে মারা হয়, মানে যৌতুক নিয়ে। তো সেই আঘাতটা আমার ছোট ভাইয়ের উপরও পড়ে। তো আমার ছোট ভাই যখন হয় ওর কোনো মানে বোধ ছিল না, শরীরে বোধ ছিল না, প্রচুর পরিমাণে আঘাতের কারণে পুরো শরীরে জন্ডিসের মতো হয়ে গেছিল। তো ওই সময়টা আমার বলবো না যে আমার বাবা ভাঙে নাই, ওই সময়টা আমার বাবা ওর পিছে টাকা ভাঙছে। আমাদের যে কার্ডের দোকান ছিল সেখানে অর্ধেক টাকা কার্ড বিক্রি করে আমার বাবা আমার ভাইয়ের পিছে চিকিৎসার জন্য ভাঙছে। সেই সময়টা আমার একটা চাচা ছিল, সে এখন নিখোঁজ প্রায় 10-15 বছর যাবত। তার কাছে আমার বাবা টাকা চায় যে আমাকে 15,000 টাকা দে, আমার ছেলেটা তো হসপিটালে। তো আমার চাচা একটা কথা শোনায় দেয় যে কারো পকেটে টাকা না থাকলে কেউ টাকা দিতে চায় না। এই কথাটা শোনানোর পরে আমার বাবা কাঁদতে কাঁদতে বাংলা বাজার চলে আসে। যেই কার্ডের দাম ছিল 150 টাকা করে, সেই কার্ড 50 টাকায় বিক্রি করে দেয়, কারণ আমার ভাইকে বাঁচাতে হবে, আমার ছোট ভাইয়ের জন্য। তো উনি এমনি খরচ না দিলে কি হবে, ওই সময়টা সে এটা করছে। তো তখন থেকে আমাদের ওই বিজনেসটা ড্যাম খেয়ে যায়, আর ধরপাকড়ার সময় তো পুরো দোকানটাই চলে যায়। তো 13 মাস এরকম মানুষের কথাবার্তা শোনার পরে আমার ছোট ভাইকে নিয়ে আমার মা 11 মাসের মাথায় ঢাকায় চলে আসে আমার বাবার কাছে। আমার বাবার কাছে এসে বলতেছে যা হওয়ার হয়ে গেছে, আমরা ওই এলাকায় না গেলাম। ওই এলাকা বলতে কোথায়? মানে যেখানে আপনার বাবাকে ধরেছিল সেখানে। গ্যান্ডার ডিএফটি প্লট আমরা না যাই, আমরা অন্য এলাকায় যাই। অন্য এলাকায় গিয়ে বাসা নেই, ছেলে মেয়েদেরও পড়াশোনা হইতেছে না। তো আমার বাবা বলতেছে পড়াশোনার দরকার নেই, ঠিক আছে বাসা নিব। তা আম্মু বলতেছে পড়াশোনার দরকার নেই, এটা কেমন কথা, পড়াশোনার তো অবশ্যই দরকার আছে। আর আমি দরকার হলে আমার ছেলে মেয়েকে চাকরি করে পড়াশোনা করাবো। এই কথাটা বলার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বাসা নেব। তো তার 2 মাস পরে আমাদের বাসা নিয়ে রামপুরার দিকে চলে আসে। তখন কি আপনার মা জবটা করছে? তখন আমার মা কোনো জব করতেছে না। তখন রামপুরা আসার পরে আমার বাবা তখন বিয়ের কার্ডের ওই যে ব্রোকারি যেটা বলে সেটা করতেছে। তখন ওরকম কোনো বিজনেস নাই, সে ব্রোকারি করতেছে, মানে বলতে গেলে ভালোভাবে চলা যায়, খুব বিগ অ্যামাউন্টের সে পাচ্ছে। কিন্তু তারপরে আমাদের পড়াশোনা করাতে চাচ্ছে না। তো আমার এখানে বলে রাখা ভালো, আমি ক্লাস 4 গ্যাপ দিলাম, 3 তো পড়াই হলো না ঠিক করে। আমার ভাইয়া প্রায় 2-3টা ক্লাস গ্যাপ দেওয়ার পর এখানে এসে রামপুরে এসে 9-এ ভর্তি হয়, আর আমি ক্লাস 5-এ ভর্তি হই। তো ওই সময়টা আমার মা আবার একটা এনজিওতে জব নেয় আমাদের পড়ানোর জন্য। তো এখানে আমি আসার পরে আমার ভাইয়াকে ভর্তি পরীক্ষা দেওয়ানো হবে, বলতেছে যে ও পারবে না। আমি আবার ছোটবেলায় একটু দুষ্ট প্রকৃতির ছিলাম, যে অনেক দুষ্ট ছিলাম, পড়াশোনা করতাম না।
তো আম্মু বলছে ওকে ভর্তি পরীক্ষা দেওয়াবো না, যেভাবে হোক টাকা পয়সা দিয়ে ভর্তি করাই দিব, আর আমার ছেলে পারবে। তো আমাদের এক পরিচিত ছিল, স্কুলটা ছিল রামপুর একরামুন্নেসা, ওখানে জামাই জামাই বলে, এলাকার জামাই। তো সে বলতেছে আপনার মেয়েকে ভর্তি পরীক্ষা দেওয়ান, কোনো সমস্যা নাই, আমরা এটা ঠিক করে দিব, যদি নাও এলাও হয় আমরা ঠিক করে দিব। ওইখানে আমরা পরীক্ষা দেই। তো হয় কি আমার ভাইয়া ভর্তি পরীক্ষা এলাও হয় না, আমি হই। আচ্ছা, কোন ক্লাসে ভর্তি হলেন? ক্লাস 5-এ। তো এরকম করে চলে যায়। ক্লাস 7 আমি যখন ভর্তি হই, আমার ভাইয়া তখন ক্লাস 10-এ। জি। তখন আমার ভাই এসএসসি দিবে। তখন আমার মা কোনো চাকরি করে না, খুব ঝগড়া ঝামেলা করে আমার বাবার থেকে টাকাটা নিতেছে। তো আমার ভাইয়া এসএসসি দিবে, এই সময় আমি ক্লাস 7-এ, পুরো নতুন ক্লাস। জি। তো আমার বাবা বলতেছে ওকে টিচার দিব না, ও টিচার ছাড়াই পড়বে। ও মানে হচ্ছে মানে আমাকে আপনার কথা বলছি। আমাকে টিচার দিবে না, আমি টিচার ছাড়াই পড়বো। জি। তো ভাইয়াকে এসএসসি পরীক্ষা দেওয়াবে। তো আমি আবার করলাম কি যে টিচার দিবে না, এটা কিরকম দেখায়। তো আমাদের বাসায় যে কাজের লোক ছিল বুয়া, তাকে বললাম যে খালা আমাকে একটা কাজ করে দিবেন। সে বলতেছে কি কাজ মা? আমি বলতেছি খালা আপনি যদি কিছু মনে না করেন, আপনাদের বস্তিতে তো অনেক রকমের বাচ্চা বাচ্চা ছেলে পেলে থাকে যারা পড়ে, তো আমাকে 2-3টা বাচ্চা এনে দিন, আমি ওদের পড়াবো। আচ্ছা। তো তখন খালা বলে আচ্ছা ঠিক আছে আমি এনে দেবো। মানে টার্গেটটা কি? মানে টার্গেট ছিল যে যেই টাকা পাবো সেই টাকা দিয়ে আমার পড়া হয়ে যাবে। পড়া হয়ে যাবে মানে আপনি টিচারের কাছে? মানে আমার টিচারের কাছে পড়া হয়ে যাবে। ক্লাস 7-এ থাকার সময় চিন্তা ভাবনা? ক্লাস 7-এ থাকার সময়। তো ওই খালা আমাকে এনে দিল, খালা আমাকে 2-3টা বাচ্চা এনে দিল। তো এখানে আমি 2-3টা বাচ্চাকে 150 করে পড়াই। তো ওরকম পড়াতে পড়াতে টিচারের খরচ আসে না। তো ওই সময়টা টিচার তো রাখতেই পারলাম না, বরঞ্চ পড়াইতেছি আমি আরো। তো আম্মু বলতেছে তোর তো রেজাল্ট খারাপ হবে, তুই এরকম করে যদি ইয়া করিস। তো আম্মুই আমাকে একটা টিচারের কাছে দিয়ে দিল। তো আমি বলতেছি তুমি কোথা থেকে দিবা টাকা? তুমি যদি টাকাটা না দিতে পারো তখন তো খারাপ দেখা যাবে। আম্মু বলতেছে এটা আমার ব্যাপার। তো সেটা দিছেও হলো আমার বার্ষিক পরীক্ষার আগে, প্রায় 15 দিন আগে পাই। অনলি? হ্যাঁ। ওকে। এই 15 দিনে আমার পুরো ক্লাস 7-এর বই ছাড়াতে হবে। মাই গুডনেস, ছাড়াতে হবে মানে শেষ করতে হবে? হ্যাঁ, শেষ করতে হবে। তো ওই সময় মানে টিচার যে সেই পুরো অবাক হয়ে যেতেছে, 15 দিনে ও কি করে পারবে, ওর পক্ষে এটা সম্ভব না, আর ও তো একে তো বাচ্চা, ও এটা পারবেই না। তো এটা বলার পরে আম্মু বলতেছে আমার মেয়ে, আমি জানি ও পারবে। বা আম্মু খুব কনফিডেন্সলির সাথে বলার পরে খুব প্রেশারের সাথে আমাকে কিছু শেখানো হলো। তো ওই প্রেশার নিয়ে আমি বার্ষিক পরীক্ষাটা দিই, দেওয়ার পরে মোটামুটি একটা রেজাল্ট করি। তো ওই পরীক্ষাটার পরে আমি অসুস্থ হয়ে পড়ি, মানে আমার একটু মাইগ্রেশনের প্রবলেম হয়ে যায়, আমি 1 বছর পড়াশোনা করি না। ওহো, ব্রেকআপ হয়ে যায়? হ্যাঁ। তো আমার ভাই যে এসএসসি দেয় সে কিন্তু আবার ফেল করে এসএসসিতে? হ্যাঁ, এসএসসিতে ফেল করে, সে ইংলিশে ফেল করে। এখানে একটা কথা বলে রাখি, ওইখানে মানে আমার ভাই আগেই বলে পরীক্ষা দেওয়ার আগে যে আমি পাস করবো না, কারণ আমার বাবা আমার ভাইকে পরীক্ষার আগে খুব টর্চার করে। কি ধরনের, মানে কেন করে? মানে আমার ভাই যখন তার টিচার খরচটা চায় তখন তো আমার মা কিছু করে না, খুব ঝগড়াঝাটি করে টাকাটা নেয়। তো টিচার খরচটা চাওয়ার সময় আমার বাবা বেল্ট দিয়ে প্রচুর পরিমাণে আঘাত করে। আমি কি যদি ভুল না করে থাকি, মানে আমি যেটা বুঝতে পারছি, আপনার বাবা কি চাইতেন না যে আপনারা লেখাপড়া করেন? না, আমার বাবা কোনোদিন চাইতো না যে আমরা লেখাপড়া করি। কেন? কারণ সে যখন আমার মাকে বিয়ে করে যৌতুক পায়নি, তো আমার মাকে মারতো আর বলতো আমি যৌতুক পাইনি, আমি তোকে মানিও না, বউ হিসেবেও মানি না, কিছু হিসেবে মানি না, জাস্ট এমনি তোকে দেহরক্ষীর মতো ইউজ করি, আর তোর ছেলে মেয়েকে তো কোনোদিন আমি শিক্ষিতও করবো না, কারণ আমি যৌতুক পাইনি। সেই প্রভাবটা আমাদের উপরও ফেলে। ওকে ওকে, তারপর? ভাইয়া ফেল করে, ওই বছরে আমার দাদি মারা যায়। জি। তো আমার তো পড়াশোনা বন্ধ, ভাইয়া এদিক দিয়ে ফেল করে, আর আমার ছোট ভাইটাকে তখন প্লেতে ভর্তি করে দেওয়া হয়। তো ওই বছরটা কোন রকমে পার হয়। 2009-এর দিকে আমি ক্লাস 8-এ ভর্তি হই। ওকে। 8-এ ভর্তি হয়, আমার ভাইয়া আবার পাশ করে এসএসসি, আমার ছোট ভাই তখনও প্লেতে। তো ওইখানে ক্লাস 8-এ পড়তে পড়তে সেখানে একই ঘটনা হয়, আমাকে টিচার দেওয়া হয় না। তো আমার সেকেন্ড যে সেমিস্টারটা ছিল ওই সময় আম্মু বলতেছে তুই যদি টিচারের কাছে না যাস এইটা তো ফেল করবি, আর এইটা পার করা মানে অনেক কিছু, এইটা বৃত্তির ব্যাপার আছে, অনেক কিছু আছে, তো তুই যদি এটা পার না করতে পারিস তাহলে কি করে হবে। তো আমাকে টিচারের কাছে দেওয়া হলো, তারা আমার স্কুলের টিচার ছিল, আমি টিচারের কাছে যাই, তখন আরো দেখতে সুন্দর ছিলাম। তো টিচারের কাছে যাওয়ার পর কিছুদিন পড়ি, আমার ইংলিশ টিচার
আর অঙ্ক টিচার নিয়ে দেয় আম্মু। তো কিছুদিন পড়ার পরে আমার ইংলিশ টিচার একদিন বাসায় একা ছিল। তো আমি পড়তেছি, আমার সাথে আবার সিনিয়র কিছু আপু পড়তো, ইন্টারে কিছু সিনিয়র আপু পড়তো। আমি আর জানতাম না যে সেদিন স্যার টাইম চেঞ্জ করে দিছে। ওকে। তো সিনিয়র আপুর আগে পড়ে চলে গেছে, আর সেদিন স্যার বউ বাসায় ছিল না। আমি সেদিন গেছি, তো স্যার বলতেছে তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো। আমাকে সে লিখতে দিয়ে সে পাশের রুমে চলে গেছে। ওকে। তা আমি লিখতেছি, হঠাৎ করে এসে সে পিছ থেকে আমাকে জাবড়ায় ধরছে। হঠাৎ করে এসে খুব জোরে আর আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিই। তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? ক্লাস 8-এ। 8-এ পড়েন। ওকে। তো আমি তখন ধাক্কা মেরে ফেলে দিই। আবারও আমি গেট খোলার চেষ্টা করি, সে আমাকে টেনে তার বিছানায় নিয়ে যায়। তখন আমি তার বুকে একটা লাথি মেরে ধাক্কা মেরে তার কেচি গেট খুলে চলে যেতে চাই। আবারও সে আমাকে বিছানায় নিয়ে আসে। তা একটা পর্যায়ে তাদের বাসার দোতলা থেকে লোক নামতেছিল, ওটা দেখে সে ভেতরে চলে যায়, আমি বাইরে চলে আসি। আচ্ছা। সেদিন এসে আম্মুকে বলে, আম্মু আর আমি ওখানে পড়তে যাব না। আম্মুকে আর এই কথাটা আমি বলতে পারি না, কারণ সেদিন খুব প্রচুর পরিমাণে কান্না করি। আম্মুকে এসে আমি বলতে পারি না যে স্যার এরকম করছে, আর আম্মু বিশ্বাস করবে কিনা তাও আমার ভয় লাগতেছিল। আচ্ছা। তো আম্মু বলতেছে কেন পড়বি না? তো বলতেছে না আম্মু আমি আর পড়বো না এখানে। তো আম্মু কেন পড়বি না এটা বলতে পারে যে তোর তো বাবার কোনো টাকা পয়সা দেয় না, আমি কষ্ট করে এত টাকা পয়সা গুলা দিতেছি, পড়াশোনা করবি না, যা খুশি তা কর, কান্না করতে করতে বলতেছে। তো ওই আম্মুর কান্না দেখে আবার আমি সেই স্যারের বাসায় পড়তে গেলাম। ওহো। স্যারের বাসায় যাওয়ার পরে সেদিন স্যারের বউ ছিল, সেদিনও বড় আপুদের আগে পড়ায় ফেলছে। তো এমন ছিল, ওনার বিশাল বড় একটা টেবিল ছিল, উনি এক প্রান্তে বসতো, আমি আরেক প্রান্তে বসতাম। ওনাকে তখন আমার খুব ভয় লাগতো ওই ব্যাপারটার পরে। সেদিন স্যারের বউ ছিল, স্যারের বউ ঘুমাইতেছিল আর স্যার আমাকে পড়াইতেছিল। আচ্ছা। তো স্যারকে আমি যখন যে বললাম যে স্যার আজকে কি পড়বো, আপনি কি মানে গ্রামার টামার কিছু পড়াবেন? সে বলতেছে আচ্ছা আমরা একটু পরে পড়ি, তুমি আমার কাছে আসো। এরকম করতে করতে সে আমার কাছে চলে আসে। তো উনি আমাকে বলতেছে সেদিনের কথাটা কি তুমি এখনো মনে রাখছো? আমি বলছি না স্যার আমি কিছু মনে রাখি নাই, আপনি কি পড়াবেন আমাকে সেটা বলেন। মানে আমি ওনার কাছ থেকে দূরে সরতে চাইতেছি। তো উনি বলছে পড়াশোনা তো পড়ে, আগে তুমি বলো সেদিনের কথাটা মনে আছে কিনা। তো এরকম করতে করতে সে আবারও সে আমাকে করলো, একই কাজ করলো। একই কাজ করার পর আমি তাকে ধাক্কা মেরে ফেলে দিই, তো একটা চেয়ার পড়ে যায়। চেয়ার পড়ে যাওয়ার কারণে ওনার ওয়াইফ ঘুম থেকে জেগে যায়। ওনার ওয়াইফ উঠে দেখে যে আমার সাথে সে খুব ধস্তাধস্তি করছে। তো এই জিনিসটা দেখার পরে তখন সে টান মেরে মানে ইচ্ছা দ্বারা মারে। হ্যাঁ আমার সামনেই স্যারকে মারতেছে, বলতেছি স্টুডেন্ট তো মেয়ের সমান হয়, স্টুডেন্টের সাথে তুই এমন করতেছিস কেন? স্যারকে খুব তুই তামারি করে কথা বলতেছে। তো আমাকে ওই স্যারের বউ যে ম্যাম ছিল সে বলতেছে যে দেখো তোমাকে একটা কথা বলি, তুমি এখানে আর পড়তে আইসো না, তোমার সেফটির জন্য বলতেছি, কখন না কি হয়ে যায়। তো ওইখান থেকে বাসায় চলে যাই। পরে আম্মু বলতেছে কি ব্যাপার তুই কান্না করতেছিস কেন? তো কাঁদতে কাঁদতে আমি আম্মুকে বলি যে আম্মু এই ঘটনা ঘটছে। সেকেন্ড টাইম বলেন আপনি? সেকেন্ড টাইম ঘটার পরে? হ্যাঁ। ফার্স্ট টাইম বললেও বলতে পারতেন, কিন্তু সেকেন্ড টাইম ঘটার পরে গিয়ে আপনি যখন আপনার টিচারের বউ না করে দিল তখন গিয়ে আপনি বললেন? হ্যাঁ তখন আমি বলছি। তো আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে ওই বাসায় আর পড়তে যেতে হবে না, তুই আর পড়িস না। তো আমি একটা টাইম ওই টিচারকেও ছাড়লাম আর অঙ্ক টিচারকেও ছেড়ে দিলাম, কারণ অঙ্ক টিচারের চাউনিটা ঠিক একই রকম ছিল। তো উনিও ঠিক ওই একই কাজটা করে। একই কাজটা করার পর আমি সেখানেও পড়তে যাই না। আসলে সে একই কাজ করলে ভুল হবে যে উনি ওখানে মানে অন্যরকম বাজে বাজে বিশ্রী কথা বলে। তো ওই বিশ্রী কথার কারণে আমি ওটাও ছেড়ে দিলাম আম্মুকে বলে। আম্মু বলতেছে এখন তুই ক্লাস 8-এ পড়াশোনা করবি কিভাবে? তো ফ্রেন্ডদের কাছ থেকে নোট টোটা নিয়ে আমি ক্লাস 8-এ বার্ষিক পরীক্ষাটা দেই। তো তখনও আমি টিউশনি করাই, 2টা বাচ্চা পড়াই 300 টাকায়। ওকে। তো এরকম করে আমি বার্ষিক পরীক্ষাটা দিই, আমার এইটার রেজাল্ট খুবই ভালো হয়। ওকে ওকে। আর আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলের টিচার আমাকে বলছিল বৃত্তি দিতে, কিন্তু আমি সিক থাকার কারণে আমি বৃত্তি দিতে পারিনি। তো এতে খুব ভালো একটা রেজাল্ট করলাম। আমার রেজাল্ট দেখে আমার স্কুল থেকে আমাকে সায়েন্স দিতে চাইলো। ওকে। তো ওই স্কুলটা আমি ছেড়ে দিই, আর আমি ক্লাস 7 পর্যন্ত ছিলাম শুধু গার্লস স্কুলে। আম্মু আবার আমাকে একটা গার্লস স্কুলে দিয়ে আসলো। তো সেটা ছিল খিলগা গার্লস স্কুল, ওইখানে দিয়ে আসলো। আমার সায়েন্স না নিয়ে আমি ওখানে কমার্স নেই। কমার্স। ওকে। কমার্স ক্লাস 9-এ? হ্যাঁ ক্লাস 9-এ। তো এর মধ্যে আমার বাবার টর্চারটা আরো বেশি বেড়ে যায়। কি ধরনের?
বেশি বেড়ে যায় বলতে আমার আম্মুকে টর্চার করতেছে, টাকা পয়সা দেবে না। তো এর মধ্যে একদিন আমার বাবা আমাকে বলতেছে চল তোকে একটা জায়গায় নিয়ে যাব। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে। 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, আর যে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613 892 892। আরো একবার বলছি 09613 892 892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আরো একবার বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি আছে RJ কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হেলো 8920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই 3টি অনুষ্ঠান সম্পর্কেই টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। এন্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। 4 মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। কিবরিয়া আছে আপনাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছে শিশির। শিশিরের জীবনের অপ্রিয় সত্য আমরা জানছি প্রিয় শ্রোতা। ওকে, তারপর শিশির। তো বাবা বলতেছে একটা জায়গায় তোকে নিয়ে যাব, তুই যাবি আমার সাথে? তো আমি আম্মুকে গিয়ে বলতেছি, আব্বু বলতেছে একটা জায়গায় নিয়ে যাবে। আমি কখনো বাবার সাথে কোথাও ঘুরতে যাইনি। মানে বাবা কিভাবে অ্যাপ্রোচ করলো যে একটা জায়গায় তোমাকে নিয়ে যাবে? হ্যাঁ, কারণ তুমি ছোট জিজ্ঞেস- থেকে মানে- কখনো আমি ঘুরতে যাইনি, তো খুব ইন্টারেস্ট ফিল করলাম। কারণ বাবা যেহেতু তেমন ভাবে কখনো সময় দেয়নি, তো এই জন্য ইন্টারেস্ট ফিল করছি। এবং ওই সময়টা থেকে আপনি জিজ্ঞেস করলেন না যে আমি জিজ্ঞেসও করিনি, কারণ আমি কেন খুশি ছিলাম, আমার বাবা আমাকে বলছে ঘুরতে নিয়ে যাবে। Right. আর বাবার সাথে তেমন ভাবে আমার টাইমও কাটেনি, তো এই জন্য ভাবলাম যে বাবা বোধহয় চেঞ্জ হয়ে গেছে, যাক সবাইকে নিয়ে যাবে। আর আমি ভাবছিলাম সবাইকে নিয়ে যাব। তো এটা ভেবে আমি ভাবছি যে আচ্ছা ঠিক আছে, আম্মুকে গিয়ে বলি। তো আমি আম্মুকে হাসতে হাসতে গিয়ে বলছি, মা বাবা একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে আমাদের সবাইকে। তো আব্বু আমাকে কিছুক্ষণ পরে ডেকা বলতেছে সবাইকে নেবো না, শুধু তোকে নেবো। তো এই কথাটা বলার পরে আমি বলতেছি আমি তো একা যাবো না, আমি সবাইকে নিয়ে যাবো। আমি জন্মের পর থেকে তো কখনো দেখিনি তোমাকে কোথাও নিয়ে যেতে, তো সবাইকে নিয়ে যাবো, আমাকে একা কেন নিয়ে যাবে? তো বাবা জেদ করতেছে না, আমি শুধু তোকে একাই নিয়ে যাব, আমি অন্য কাউকে নিয়ে যাব না। তো আমার মা হয়তো বা ব্যাপারটা বুঝতে পারে, এই জন্য মা বলতেছে যে না ওরে নিয়ে যাওয়া যাবে না, ওর সামনে পরীক্ষা আছে। তা আমি মারে বলতেছি তুমি কিসের পরীক্ষা আছে, আমার কোনো পরীক্ষা নেই। মা বারবার ঝাড়ি মারতেছে, সে আমাকে যেতে দিবে না। আচ্ছা, তো এই কথা বলতে বলতে নানুর বাসায় আম্মু ফোন দেয়, তো আমার খালাতো যে নানু, মানে ওই খালাতো নানুর বাসায় ফোন দেওয়ার পর বলতেছে খালা ও তো ওর মামাদের কথা খুব শুনে, তার 3টা ছেলে ছিল, আমি আমার বড় মামার খুব কথা শুনতাম। আচ্ছা, মানে আমার আপন মামার চেয়ে ওনাদের সাথে বেশি সম্পর্ক ছিল। আমি কখনো যদি কিছু চাইতাম ওনাকে আমাকে দিত, খুব Okay. আদর করতো নিজের ভাগ্নির মতো। Okay. আর আমার মা কখনো আমাকে মানে কোনো কিছুর জন্য না করেনি, আমি যেটা পছন্দ করতাম সেটাই এনে দিত। আর সেরকম ওনারাও আমার খালাতো মামার যারা ছিল তারা এরকম করতো। তো বলতেছে খালা দেখো ওর বাবা এরকম এরকম কোথায় জানি নিয়ে যেতে চাইতেছে, আমি তোরে দেব না, আমি ওর বাবারে বিশ্বাস করি না। আমি ওর বাবাকে বিশ্বাস করি না, হ্যাঁ। মানে আপনার মা এটা বলছে? আমার মা বলতেছে আমি ওর বাবাকে বিশ্বাস করি না,
তুমি খালা এক কাজ করো, ওর মামাকে বলো যে ও কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো মামা আমাকে ফোন করে বলতেছে, শিশির তুই কি কক্সবাজার যাবি? তো আমার তখন কক্সবাজার দেখা নাই। তো আমি মামা বলতেছে হ্যাঁ আমি যাবো। ওকে। তো বাবাকে তখন আমি ইগনোর করে দিয়ে মামার সাথে কক্সবাজার চলে যাই। ওইখান থেকে বাবার আরো বেশি জিদ জাগে। জিদ জাগার পর আমি কক্সবাজার থেকে আসার পরে দেখি আমার মার হাতে ব্যান্ডেজ প্রচুর পরিমাণে মারা হয়। কেন আমি গেলাম এটা দেখার পর তো আমি এক পর্যায়ে আব্বুর সাথে খুব রাগারাগি করি, তুমি কেন মারছো? আব্বু বলতেছে মারবই, তুই আমার কথা কেন শুনলি না? আর তুই আমার কথা যদি না শুনিস তোকে আমি রাস্তায় লাইন লেগে দিই, এমন লাইন লাগাবো যাতে 10-12টা ছেলে এসে তোর একসাথে। এই ধরনের কথা আপনার বাবা আপনাকে বললো? হ্যাঁ, আমার বাবা আমাকে বললো। কোন ক্লাসে থাকা অবস্থায়? তখন আমি ক্লাস 9-এ। তো আমি বললাম তুমি কিছুই করতে পারবা না, ছোটবেলা থেকে তো আমি তোমাকে দেখে আসছি। আমি বাবার সাথে তেমন কোনো তর্ক করলাম না, ছোটবেলা থেকে আমি তোমাকে দেখে আসছি, তুমি এরকম কিছুই করতে পারবা না, বাবারা কখনো মেয়েদের এরকম করতে পারে না। আমি মানে ওই বিশ্বাসটা থেকে বললাম এই কথাটা। বলার পরে আম্মু বলতেছে যে মা তুই সাবধানে থাকিস। আমার মা তো আমার বাবাকে চেনে। তো ক্লাস 9-এ থাকাকালীন এরকম খুব ঝঞ্ঝাট হলো। আমি তখন ক্লাস 10-এ উঠি, আমাকে ভর্তি করাবে না, ক্লাস 10-এ ভর্তি করাবে না। আম্মু খুব জোরাজুরি করতেছে। তো আম্মু আমার বাবার পা ধরে এক পর্যায়ে কান্নাকাটি করতেছে যে আমার মেয়ের লাইফটা নষ্ট করো না, তোমার কাছে আমি রিকোয়েস্ট করি, একটা এতিম বাচ্চাকেও তো মানুষ টাকা দেয়, ধরো ও এতিম, ও আমাদের কাছে লালিত পালিত হইতেছে, ওর টাকা দাও, ও ভর্তি হোক। মানে আপনার সব ভাই বোনদের ক্ষেত্রে কি এরকম করতো নাকি শুধু আপনার ক্ষেত্রে? না, আমার সব ভাই বোনদের ক্ষেত্রে এরকম করতো, আমার ক্ষেত্রে একটু বেশি করতো। আপনি তো একমাত্রই মেয়ে। হ্যাঁ, আমি একমাত্র মেয়ে ছিলাম, কিন্তু আমার ক্ষেত্রে একটু বেশি করতো। ওকে। তো এই ভর্তির টাকা চাওয়াতে আমাকে ইচ্ছাধারে মারা হলো, এমন ভাবে মারা হলো পিঠে আঘাত করার কারণে আমার পিঠের যে মেরুদণ্ড ওই সাইডটাতে আমার একটা দাগ পড়ে যায়। মানে মনে হয় কেউ হয়তো বা ওটা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। পার্মানেন্টলি এটা কি পার্মানেন্ট দাগ হয়ে যায়? হ্যাঁ, পার্মানেন্ট একটা দাগ হয়ে যায়, মানে ক্ষতর মতো। আমি কেন জিজ্ঞেস করলাম প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানবেন যে এই সব চিহ্ন শরীরে থাকলে পরবর্তীতে একেবারে ব্যক্তিগত জীবন পর্যায়ে বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি হয়, যে কারণে এই প্রশ্নটা ওকে জিজ্ঞেস করা। বলুন তারপর। তো ওই জায়গাটা ক্ষত হয়ে যায়। আমার আম্মা এটা দেখার পর তো আমার বাবার উপরে খুব রাগারাগি করে। আমার বাবা তখনও বলে তুই বেশি করবি, তোর মেয়েকে আমি প্রতিতলায় দিয়ে আসবো, এই কথাটা বলে। তো সেই মুহূর্তে আমি ঠিক বুঝলাম না এই ধরনের কথা আপনার মা কেন বলবে? আমাকে ভর্তি করানোর জন্য, ক্লাস 10-এ ভর্তি করানোর জন্য। তখনও ভর্তি করানো হয় নাই। ওকে, মানে মনে করো ও আসলে কেউ না, অনাথ বাচ্চা, সে কারণে আমার কেউ না, ধরো অনাথ বাচ্চা, তুমি অনাথ বাচ্চাকে হেল্প করতেছো, মানে সামহাও আপনার বাবাকে ম্যানেজ করার জন্য এই ধরনের কথা। তারপরে আমার বাবা টাকাটা দিল না। তো আমার যে মামার কথা বলছে যে আমাকে কক্সবাজার ঘুরায় নিয়ে আসছে, তো আম্মু তার কাছ থেকে বলে 10,000 টাকার মতো আনলো, আমাকে ভর্তি করলো আর আমার ছোট ভাইকে স্কুলে ভর্তি করলো। তো আমি ক্লাস 10-এ ভর্তি হলাম, ওখানেও একই অবস্থা, আমাকে কোনো টিচার দেওয়া হলো না। তো আমার স্কুলের টিচার গুলো খুব ভালো ছিল। আমার 9-এর রেজাল্টটা খুব ভালো হওয়ার কারণে ওনারা আমাকে এমনি পড়াইতো। ওনারা সবসময় মনে করতো যে আমি তাদের জন্য একটা গোল্ডেন A+ এনে দেবো। তো ওইখানে আমার একটা ফ্রেন্ড থাকে, ওর নাম হলো শিখা। ও আর আমি খুব ক্লোজ ছিলাম, সবসময় আমার সাথে আসতো যাইতো। তো সেই পর্যায়ে ওকে আমি দেখতাম কি, ও অনেক বড় ঘরের মেয়ে ছিল, ওদের ঢাকায় নিজের বাড়ি ছিল, রামপুরাতে ওদের ঢাকায় বাড়ি। তো ওকে আমি দেখতাম কি ফোনে কথা বলতো। ওই মুহূর্তে আমার ফোন ছিল না, ও ফোনে কথা বলতো, এক এক ছেলের সাথে কথা বলতো আর টাকা নিত। টাকা নিত, খাইতো, আমাকে তো ফুর্তি করতো, এরকম করতো। আপনার ক্লাসমেট ছিল? আমার ক্লাসমেট ছিল। তো একটা পর্যায়ে এই সময়টা আবার আমার বাবার সাথে লাগে, বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। ওই সময়টা কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 10-এ। বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা। তো এই রাগে বা আম্মুর সাথে আবার লাগে, আম্মুকে আবারও মারে। মারার পরে সেদিন পরের দিন সকালে গিয়ে আমি শিখাকে বলতেছি, আচ্ছা তুই ছেলেদের সাথে কি করিস রে? শিখা বলতেছে কেন? ওদের সাথে আমি মজা করি, ফান করি, সেক্সি ভাষায় কথা বলি, কথা বলে বলে ওদের কাছ থেকে টাকা নিই, আর ওদের আমার প্রেমের জালে ফাঁসে। এটা আপনার ফ্রেন্ড? হ্যাঁ, আমার ফ্রেন্ড আমাকে বললো। তো ওই সময়টা আমার হাতে কোনো সেট ছিল না। আমার যে মামা কক্সবাজার নিয়ে গেছিল, সে আমাকে একটা সেট দিল যে কন্টিনিউ তোদের পাওয়া যায় না তেমন ভাবে, তাহলে এই সেটটা তুই ইউজ করিস। না, আপন মামা? আমার খালতো মামা। তো
তো ওই মামার সেট আমি ইউজ করতেছি, তখন আমার কারোর সাথে তেমন কিছু হয়নি। আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওর নাম হলো তানিয়া। ওর কাজিন স্কুলে প্রতিনিয়ত আসতো। ওই কাজিন তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, খুব বড় ঘরের ছেলে ছিল। তো প্রতিনিয়ত আসতো, তখন আমার গায়ের রং আরো ফর্সা ছিল, আরো দেখতে সুন্দর ছিলাম। তো তখন দেখার পর আমি স্কুলের গেটের সামনে দাঁড়া চটপটি খাইতেছিলাম, তো আর দুষ্টুমি করতেছিলাম আমার ওই ফ্রেন্ড শিখার সাথে। তো ও আমাকে দেখার পর ও আমাকে পছন্দ করে। আচ্ছা, পছন্দ করার পর তানিয়াকে বলতেছে যে তানিয়া, তোর ফ্রেন্ডটাকে তো আমার খুব ভালো। তানিয়ার জন্য কি হয় ছেলেটা? কাজিন হয়। আপন কাজিন? হ্যাঁ, সে আপনাদের স্কুলে এসছে এমনিতেই? স্কুলে এসছে। ওকে, নাম কি ছিল ছেলেটা? ছেলেটার নাম আমার সঠিক মনে নাই। সঠিক মনে নেই। ওকে, হ্যাঁ বলুন। তারপর? তো একদিন এসে আমার সাথে কথা বলতেছে, তো আমি খুব ফানি ভাবে কথা বলতেছে। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি ছেলেদের তেমন একটা পাতা দিতাম না ওই সময়টাতে? ওই সময়টা। এর আগে আমাকে অনেকে প্রপোজ করছে, আমার এলাকার যে ছেলেগুলো ছিল, আমি পাতা দেইনি কখনো সেভাবে। তো ওরাও ঠিক একই কাজটা করছে, যে হাসতেছে বলতেছে এরকম কতই তো পছন্দ করে মানুষ। তো কি হয়েছে, পছন্দ করে নাম দোস্ত, এটা কোনো কিছু না। আমি জাস্ট ফান করে বলতেছি, ওরকম ভাবে না। তো তারপরের দিন আবারও বাসায় ঝামেলা হয়। একটা পর্যায়ে আমাকে খুব মারা হয়, যে কারচুপির যে ফ্রেম আছে, সেই ফ্রেমের ইয়াগুলো অনেক বড় বড় হয়, একদম বাঁশের মতো করে থাকে ওগুলা। তো ওইটা দিয়ে আমাকে মারা হয়। কে মারে? আমার বাবা আমাকে মারে। আপনার বাবা আপনার গায়ে, ক্লাস 10 একটা মেয়ের গায়ে হাত তুলতে? হ্যাঁ, সে আমাকে মারে। আমি কেন বিয়ে করব না, বিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, সে আমাকে মারে, সে আমাকে পড়াশোনা করাবে না, বিয়ে দিয়ে দিবে। আচ্ছা, আর যদি বিয়ে না করি তাহলে আমার প্রতি মাসে তাকে 10,000 টাকা করে দিতে হবে। বিয়ে যদি না করেন তাহলে আপনার প্রতি মাসে তাকে 10,000 করে দিতে হবে? 10,000 করে দিতে হবে। কিভাবে দিবেন? আমি যদি বিয়ে না করি 10,000 করে দিব, আমার দেহ বিক্রি করে। এটা কি বলেছে আপনাকে? আমার বাবা বলছে যে তুই তোর দেহ বিক্রি করে আমাকে 10,000 টাকা দিবি। এরকম বাবাও পৃথিবীতে আছে? দিস ইজ রিয়েলি আনথিঙ্কেবল। তারপর এই কথা বলার পর সেদিন খুব মারলো, তো আমি উঠতে পারতেছিলাম না। তারপরের দিন আমার স্কুলে এক্সাম, তো আমি সেদিন গেলাম এক্সাম দিতে। সেদিনও দেখি ছেলেটা এসে দাঁড়ায় রয়েছে। ছেলেটা আমার কাছে প্রায় মোবাইল নাম্বার চেত, আচ্ছা, আমি দিতাম না, আমি দিইও নেই কখনো। তো আমার ফোন নাম্বার জোগানোর চেষ্টা করেনি, ও সবসময় স্কুলের সামনে আসতো। তো একটা সময় বলছে তুমি ওকে লাভ করো? আমি ওকে বলতেছি, ও বলছে হ্যাঁ আমি তোমাকে অনেক লাভ করি, আমি তোমাকে এত পরিমাণে লাভ করি, তুমি যদি বিশ্বাস না করো তুমি দেখতে পারো চেক করে। ছেলেটা কোন ক্লাসে পড়তো? ছেলেটা তখন ইন্টারের সেকেন্ড ইয়ার ছিল, পড়ে। মানে ওর ফাইনাল পরীক্ষা কাছাকাছি ছুঁই এরকম। আচ্ছা আচ্ছা। তো ও বলতেছে তোমাকে আমি এত পরিমাণে লাভ করি, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। তো আমি বলতেছি আচ্ছা কাজ করো, তুমি ওই যে গাড়িটা যেতেছে ওই গাড়ির নিচে পড়ে যাও। এটা আপনি বলেছেন? আমি ওকে বলছি, আমি ওর তো সিরিয়াসলি ভাবে বলিনি যে ভাবছি এরকমটা করবে না। ও সিরিয়াসলি কি করলো, একটা প্রাইভেট কার আসতেছিল, ওই কারের সামনে গিয়ে ঠাস খাতো, তো ওর পায়ের উপর দিয়ে ওই গাড়িটা যায়। তা আমি এটা দেখার পর সাথে সাথে সেন্সলেস হয়ে গেছি, আমার বিশ্বাস হচ্ছিল না যে ওই কাজটা করছে। তো ওকে হসপিটালে না হয়, ও কিছুদিন হসপিটালে থাকে। এরই মধ্যে আমার প্রি টেস্ট চলে আসে। প্রি টেস্ট? হ্যাঁ। ও পরে এসে বলতেছে দেখছো তো আমি তোমাকে ভালোবাসি। তো ওই যে বাবা আমাকে মারছিল, একটা জেদ ছিল। আর আমার ফ্রেন্ড বড়লোক ঘরের মেয়ে হয়ে এরকম করতেছে, আমি তাহলে কেন এত ঝামেলার মধ্যে থেকে করতে পারবো না? প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় নোট করি, ও যেটা বোঝাতে চাচ্ছে যে ওর বাবা ওকে প্রতিনিয়ত অত্যাচার করছে, পড়াশোনার কোনো খরচ দিচ্ছে না, এবং একই সাথে ওর বাবা যখন এই ধরনের কথা ওকে বলে, যেটা আসলে মুখে আনতে আমার খুব লজ্জা হচ্ছে, যে বিয়ে করো নইলে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে দেহ ব্যবসা করে, তখন ওর মাথায় যেটা কাজ করেছে যে ওরই এক ফ্রেন্ড শিখা যে এই ধরনের সম্পর্ক করে ছেলেদের সাথে, করে সে সামহাও টাকা পয়সা ম্যানেজ করে। তো তখন ওর মাথায় জিনিসটা কাজ করেছে, যেহেতু একটা অপরচুনিটি চলে এসছে, এই ছেলেটা এরকম পাগল, সুতরাং একে খাটিয়ে যেভাবেই হোক ও পয়সা রোজগার করবে, এবং সেটা আপনার পড়াশোনার জন্য। রাইট, ওকে, সো স্টার্ট দ্য স্টোরি এগেইন। বলেন তারপর। তারপর ও আমার পিছে ঘুরতেছে, তো ওর পাটা মোটামুটি ভালো হয়। ওই ছেলেটা প্রতিনিয়ত আমার স্কুলের সামনে আসতো, তো আমি 100-200 নিতাম আমার ফ্রেন্ডদের সাথে, ওরকম টাকা নিতাম না। 100-200 নিতাম ফ্রেন্ডদের সাথে, ফুচকা খাইতাম, চটপটি খাইতাম, রিক্সা দিয়ে ঘুরতাম, বাসায় চলে যেতাম। যেটা বিগ অ্যামাউন্ট না ওইটা হয়নি ওই ছেলেটার কাছ থেকে। তো ওই ছেলেটা ওরকম করতে করতে
আরো বেশি লাভ করতে শুরু করে। তো ওই ছেলেটার মা একদিন আইসা স্কুলের সামনে মানে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে রাস্তায় ফেলে দেয়। ছেলের মা? হ্যাঁ, ছেলেটার মা আমাকে রাস্তায় ফেলে দেয়। তো আমি পায়ে প্রচুর পরিমাণে ব্যথা পাই, আমি তো তাকে চিনি না। ওকে। তো আমি তানিয়াকে জিজ্ঞেস করতেছি, তানিয়া এটা কে, এভাবে কেন আমাকে টানতেছে? Okay. তো তানিয়াকে কেন জিজ্ঞেস করছি, কারণ তানিয়া ওর ওই চাচিকে দেখার পরে হাতের নখ কামড়াচ্ছিল। মানে সামহাও বুঝতে পেরেছিল হ্যাঁ। তানিয়ার সঙ্গে মেয়ের মহিলার কোনো রিলেশন আছে। হ্যাঁ, ওইটা দেখে আমি বলছি, তানিয়া এটা কে, তুই এরকম কেন করতেছিস? তো ও আমাকে বলতেছে যে এটা আমার চাচি হয়। চাচি হয় মানে ওই ভাইয়ার মা। আচ্ছা। তো আমি দেখে আন্টিকে দেখে সালাম দিলাম, সালাম টালাম দিলাম। তো বলতেছে আন্টি ভালো আছেন? তো উনি আমার সাথে খুব রাফ বিহেভ ভাবে কথা বলছে। কি বলছিল উনি? সে আমাকে বলতেছে তোমাদের মতো রাস্তার মেয়ে, তোমাদের মতো কল গার্ল এরকমই করে ছেলেদের ফাঁসায় আর ছেলেদের মাথা খারাপ করে দেয়, তারপর একটা বিগ অ্যামাউন্ট চায়। এই কথাটা বলে তারপর তার আগে কি আপনি বিগ অ্যামাউন্ট চেয়েছিলেন ওই সময়? না, আমি কখনো ওরকম ভাবে কিছু চাই ইউ আর প্ল্যানিং ফর সামথিং, ওই রকম প্ল্যান করছেন কিছু একটা, কিন্তু তার আমি আগে ওই ছেলেটার কাছ থেকে নিচ্ছি ওভাবে না, বাট 100-200 ওই সময়টাতে নিচ্ছেন আপনি টাকা নেওয়া মানে শুরু করছেন? 100-200 আমার কাছেও দিয়ে যায় না, তাহলে? ওর বোন তানিয়ার কাছে দিয়ে যায়। কেন দিয়ে যায়? মানে আমাকে যাতে সে রিক্সা করে ঘুরায়, তারপরে চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়। ও আবার জানতো আমার ফুচকাটা খুব পছন্দ, তো আমি ওই ব্যাপারটা ওইভাবে আর নেই, কিন্তু আমি কিন্তু তাকে ওইভাবে নিজের লাইফের সাথে জড়াইনি, কখনো জড়াননি? না। রাইট। তো ওই ছেলেটার মা এসে আমার সাথে মানে খুব রাফ বিহেভ করে গেল। মানে বললো তুমি কলগালের মতো মেয়েরা এরকমই করতে পারে, রাস্তার মেয়েরা আর কি করতে পারে, রাস্তার মেয়েরা এর চেয়ে ভালো কিছু আর করতে পারে না। আমি আরো রেগে গেলাম যে আমি তো তার ছেলের সাথে কিছু করিনি, তাহলে সে আমাকে এসব কথা কেন বললো? আমি তো তার ছেলের সাথে এরকম কিছুই করিনি। আমি না করেও যেহেতু অপরাধী, এখন তাহলে করব। আর এখন থেকে যে ছেলে আমাকে অফার করবে তার সাথে আমি এরকম করব। আমার বাবা যেহেতু এরকম করে আর উনিও যেহেতু আমার সাথে এরকম করে গেছে, আমি তাহলে এটা করব, আরো বেশি করে করব। ওকে। তো ওই ছেলেটা আসলো, ওই ছেলেটা আসার পরে বলতেছে কেমন আছো, তুমি তো আমাকে কোনো অ্যান্সার জানাইলা না, তুমি আমাকে একটা অ্যান্সার দাও। তো সেদিন আমি রেগে গিয়ে ওই ছেলের গালে একটা থাপ্পড় মারি। মানে যার মা আপনার সঙ্গে খারাপ হ্যাঁ, আচরণ করে গিয়েছে। খুব রেগে গিয়ে থাপ্পড় মারি। তো এভাবে বলি যে কল গালের কাছে আসো কেন, আমার মা যেহেতু বলে কল গালের কাছে আসো কেন। সেদিন বলার পর তারপরের দিন আবার ওই ছেলে আসছে, ছেলে আসার পরে যে ভালো বিহেভিয়ার আমি নিজ থেকে করছি, যে আমার প্ল্যান আমি আজকে ওর থেকে টাকা নিব। তো আমি বলতেছি তুমি তো আমাকে লাভ করো, তাহলে এক কাজ করো, তুমি আমাকে টাকা দিয়ে যাও। তো আমাকে বলতেছে কত দেব? এই 1500-র মতো দিয়ে যাও। ফার্স্ট টাইম আমি 1500 চাই ওর কাছে। ওকে। তো আমাকে দিছে, দেওয়ার পর ওইটা নিয়ে আমি আসলে আমার নিজের কোনো কাজে লাগাই নাই, আমি ফ্রেন্ডদের নিয়ে আড্ডা টাড্ডা দিয়ে খেয়ে ফেলছি। এটা কিন্তু আমার ফ্যামিলির কেউ জানে না আমি এরকম করতেছি। ওকে। তো পরবর্তীতে এরকম করতে করতে আমার টেস্ট এসে পড়ে। তো টেস্টের আগ মুহূর্তে মানে 1 সপ্তাহ আগে আমি খুব অসুস্থ, সিক হয়ে পড়ি। তো আমার স্কুলে যাওয়া হয় না। আমার যে বান্ধবী শিখা, যার কথা বলছিলাম, তো ওই বান্ধবীর কাছে আমি কল করি যে শিখা পরীক্ষা কয়টা থেকে কয়টা রে? তো আমাকে বলে যে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। আচ্ছা। তা আমি পরের দিন গিয়ে দেখি সকাল 10টা থেকে 1টা বাজে হয়ে গেছে। হ্যাঁ, আমি তো গেছি 1:30টার দিকে। তো ওই পরীক্ষাটা আমার মিস যায়। তো মন খারাপ থাকার কারণে ওই ছেলেটাকে আমি রিজেক্ট করে দিই, ওই ছেলের সাথে আমি আর কোনো কথাবার্তা বলি না। ওনার কারণে আপনার এই ঘটনাটা ঘটলো? হ্যাঁ, রাগারাগি করে সেদিন অপমান করে বাদ দিয়ে দিই। তো টেস্ট পরীক্ষার রেজাল্ট বের হলো, আমি কোনোদিন কোনো পরীক্ষা ফেল করিনি। ফার্স্ট টাইম ওই টেস্ট পরীক্ষা আমার ওটা অ্যাবসেন্ট থাকার কারণে আমার ফেল আসলো। আচ্ছা। স্কুলের কেউ তো দেবে না, টিচাররা সাথে বলতেছে এই মেয়েরা দিয়ে গোল্ডেন এ প্লাস আশা করছিলাম, এই মেয়ে তো এখন গোল্ডেন এ প্লাস দূরের কথা ফেল লিস্টে নাম লেখাবে। তো এই কথা বলার পর আমি প্রচুর পরিমাণে কান্না করতেছি, আর আমার যে টিচার পড়াতো আমাকে, আমার ক্লাস টিচার, তাকে বলতেছি স্যার একটা সুযোগ দিয়েই দেখেন না, আমি পাশ করি না ফেল করি, এতটুকু বলতে পারি, এ প্লাস না আনতে পারি, পাশ করে আসবো। তো স্যার খুব প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করে করলো, আমার রেজিস্ট্রেশনটা করাইলো। তো রেজিস্ট্রেশনের সময় আবার সেই ঘরের ঝামেলা, আমার বাবার কাছে আম্মা বলতেছে যে এই তো একটা সময় বোর্ড পরীক্ষা দিবে, তুমি কিছু টাকা দাও। তো রেজিস্ট্রেশনে প্রায় 13,000 টাকার মতো লাগবে। আচ্ছা। তো তুমি কিছু টাকা দাও, বোর্ড পরীক্ষার সময় হয়ে গেছে, এখন কোথা থেকে টাকা পাবো? আপু বলতেছে দিতে পারবো না, ওরে দেহ বিক্রি করে মানুষের সাথে 10 রাত থাইকা তারপর টাকা আনতে। এই ধরনের কথা রেগুলারলি বললো? হ্যাঁ, এই ধরনের কথাটা বললো।
ওই বছরে আমার দাদা খুব অসুস্থ। তো আমার দাদা আমাকে প্রচুর পরিমাণে আদর করতো। আর আমি যখন থেকে বড় হয়েছি তখন আমার দাদা অসুস্থর দিকে ছিল। তা দাদার কাছ থেকে সেরকম ভাবে আমার হেল্প পাওয়া হয়নি। আচ্ছা, তো আমি দাদাকে কাঁদতে কাঁদতে বলতেছি, দাদা তুমি আজকে যদি সুস্থ থাকতা, তুমি যদি ভালো থাকতা, তাহলে আজকে হয়তো বা আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া হইতো। তুমি কেন আজকে অসুস্থ? তো আমার দাদা তো খুব একটু অ্যাবনর্মাল মতো হয়ে গেছে, সে আমাকে কোনো উত্তর দিতে পারতেছে না। সে শুধু আমার ফুটু দিয়ে বলতেছে যে কি বলতেছো, ও কি বলতেছে, আর ওকে আমাকে মানুষ চিনতো না ওই সময়টা। হ্যাঁ, আমাকে চিনতেছে না। তো আমি কাঁদতে কাঁদতে আম্মুর সাথে খুব জড়ায় কান্না করতেছি, মা আমি বোধহয় আর এসএসসি পরীক্ষা দিতে পারবো না, আর এবার যদি আমি এসএসসি পরীক্ষা দিতে না পারি আমি সত্যি সত্যি খারাপ হয়ে যাব। তো আমার মা কি করলো, আমার মামাদের ওই খালতো মামাদের বাসায় গেল। খালতো মামাদের বাসায় গিয়ে খুব পায়ে ধরে টরে, আমার আম্মু কিন্তু বড়, ওনাদের পায়ে ধরে, তারপর আমার খালতো যে খালাগুলো ছিল তাদের পায়ে ধরে, তাদের হাজবেন্ডের পায়ে ধরে 13,000 টাকার মতো জোগাড় করে। আপনার এসএসসি পরীক্ষা দেবেন? হ্যাঁ। তো ওই সময় আমার দাদা মারা যায়। আমার বাবা সম্পূর্ণ ব্লেমটা দেয় আমাকে, যে আমার কারণে আমার দাদা মারা গেছে। আমার আম্মুকে বলতেছে তোর কারণে আমার বাবা মারা গেছে। আমার আম্মুকে বলতেছে তোর মেয়ে আমার বাবাকে মারছে, তোর মেয়ের জন্য আমি দেখতে দিতে পারিনি, এই কথাটা বলতেছে। তো ভাইয়ের উপর টর্চার করে। যেদিন আমার দাদা মারা যায় সেদিন রাতে আচ্ছা, এই টাকা নিয়ে ভাইয়ার আবার তখন ইন্টার পরীক্ষা শেষ, ও ভার্সিটিতে ভর্তি হবে, ওই টাকা নিয়েই শুরু হয়। তো ওই সময়টা ভাইয়া এরকম করতে করতে ভাইয়াও মার খায়। তো ভাইয়ার আবার ধৈর্য শক্তি খুব কম ছিল, ও কি করলো, ফাঁসি দিয়ে দিল। আমার রেজিস্ট্রেশনে একদিন আগে ফাঁসি দিল। মানে কি মানে ফাঁসি নিয়ে ফেললো এরকম? হ্যাঁ, ওর পুরো অর্ধেকের মতো জিহ্বা বের হয়ে গেছিল। তো আমি আবার আমার ভাইয়ার খুব ভক্ত ছিলাম, ওকে ওকে, অনেক ভক্ত ছিলাম। তো আমি এক চিৎকার দিয়ে ভাইয়াকে পেঁচায় ধরছি। আচ্ছা, আমার আম্মা খুব চিল্লাইতেছিল, তো বাবা টাকা দিবে না দিবে না। তো আম্মু তো বুঝতে পারেনি যে ও ঘরে নিয়ে ফাঁসি দিবে। তো আমি খুব চিৎকার করে বলছি, মা ভাইয়া মেবি ফাঁসি দিয়ে দিচ্ছে। তো ওই মধ্যে আমাদের উপরে যে আঙ্কেল ছিল তারা এসে দরজা ভেঙে দেখে হ্যাঁ সত্যি সত্যি ফাঁসি দিচ্ছে। ফাঁসি দেওয়ার পরে মানে জিভটা পুরো বের হয়ে গেছে। তো পানি টানি দিয়ে আঙ্কেল একটু কোন রকমের নর্মাল করে হসপিটালে নিয়ে গেল। তো ডাক্তার বলল যে ওকে যদি আর 5 মিনিট দেরি করে নিয়ে আসতেন তাহলে মারা যেত। মাই গুডনেস। তো এখান দিয়ে পুলিশের কাছে, মানে যেহেতু এটা ফাঁসির কেস ছিল, ওইখানে পুলিশ যেহেতু ছিল, তো ওইখানে পুলিশের কাছে আমার আব্বু বলতেছে যে আমার আম্মুর জন্য এই কাজটা হয়েছে, আমার আম্মু ইচ্ছে করে আমার ভাইয়াকে ফাঁসি দেওয়া হয়েছে। তো কেস এরকম ভাবে লিখতেছিল। তো আমার আম্মুকে এমন সময় হ্যান্ডকাপ লাগাবে, ওই সময়টা আমার ওই যে মামা আমাকে কক্সবাজার নিয়ে গেছিল তারা আসছে। আচ্ছা, এসে বললো যে না এটা ফ্যামিলি ব্যাপার, আসলে ফ্যামিলির মধ্যে একটু ঝগড়া টগড়া মানে লাগছে। পুলিশ চলে এসছে ওই সময়টাতে? পুলিশ কি হাসপাতালে এসছে? হাসপাতালে ছিল ওই সময়। আসলে আরেকটা মার্ডার কেসের নিয়ে ওখানে কিসের জন্য জানি একটা পুলিশ ছিল। তো এটা দেখার পরে পুলিশ ওখানে চলে গেছে। আচ্ছা, তো ওই সময়টা এসে বলে যে আপনারা কেন হ্যান্ডকাপ লাগাচ্ছেন, ওনার এক কথা তো চলবে না, আমাদের কথাও লাগবে। কাকে হ্যান্ডকাপ লাগাচ্ছে? আমার মাকে। মাকে হ্যান্ডকাপ হ্যাঁ, লাগাচ্ছে? আমার বাবা কেসটা আমার মায়ের নামে লেখায়। কেস করে আপনার বাবা নাকি মানে আপনার বাবা সাক্ষ্য দেয়? আমার কেস বাবা- অটোমেটিক্যালি হয় নাকি কেস কেউ করে? মানে আমার বাবা ওইখানে সাক্ষ্য দেয় প্লাস কেসটাও করতে চায়। তো হ্যান্ডকাপ লাগানোর সময় আমার মামারা ওই সময়টা চলে আসে। আমার ভাই এই দৃশ্য দেখার পর আমার ভাই ট্রিটমেন্টটা নিতে চায় না, যে কেন আমার মাকে দোষ দেওয়া হচ্ছে, আমার মার তো কোনো দোষ নাই। আচ্ছা, তো এই সময় মামারা আসার পরে মামারা বললো যে না এটা আসলে ওর মার কোনো দোষ নাই, ফ্যামিলি প্রবলেমের কারণে এরকম হয়েছে। তো তখন পুলিশরা বলে আচ্ছা ঠিক আছে, এরকম হ্যারাসমেন্ট করার তো কিছু প্রয়োজন নাই আমাদের, কেন হ্যারাসমেন্ট করলো আপনার দুলা ভাই। তো আসার পরে এরকম সে করলো। তো ওই পর্যায়ে আমার ভাইয়ের যে ট্রিটমেন্টের টাকাটা ছিল প্রায় 7-7.5 মতো আমার মামার বাড়ি থেকে দেওয়া হইলো। আর আমার যে রেজিস্ট্রেশনের টাকাটা ছিল 13,000 টাকা আমার মা জোগাড় করছিল, ওই 13,000 টাকা থেকে আমার কিছু টাকা ভাঙা গেল। আচ্ছা, তো পরবর্তীতে আম্মুকে কল করে বললাম, আম্মু আবারও মামাদের কাছে গেল, মামাদের কান্নাকাটি করে মানে পায়ে ধরে টরে যে টাকাটা বাকি ছিল সে টাকাটা ম্যানেজ করলো। তো 1500 টাকার মতো শর্ট পড়লো। তো ভাইয়াকে নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হইলো, আমাদের বাসায় আর আনা হইলো না। হসপিটাল থেকে নানুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখানে আব্বু আসছে, আব্বুর কাছে আম্মু আসে। আম্মু আসার পরে পা ধরে আম্মু আবার মানে খুব কান্নাকাটি করে বলতেছে, কাকে?
আমার বাবাকে, আচ্ছা। যে দেখো আমার মেয়ের লাইফটা নষ্ট করো না, এই তো একটা সময়, তুমি ওকে টাকাটা দিয়ে দাও, 1500 টাকা, বেশি তো না, 1500 টাকা দিয়ে দাও। তো ওই মুহূর্তে আমার আম্মুকে বলতেছে, তোর মেয়ের জন্য আমি আমার বাবাকে দেখতে যেতে পারিনি, আর আমি তোর মেয়েকে মরে গেলেও টাকা দিব না। কিন্তু আমার রেজিস্ট্রেশনের কথা বলে আমার এক আঙ্কেলের কাছ থেকে আমার বাবা 10,000 টাকা আনছে, ওই টাকাটা আমাকে দেয়নি। ওকে। তো 1500 টাকা চেয়েছে, আম্মুকে দেয় নাই, আম্মুকে এক লাথি দিয়ে ফেলে দিল। আম্মু প্রচুর পরিমাণে মাথায় আঘাত খেলো। এই আঘাত নিয়ে আবারও আম্মু আব্বুকে কান্নাকাটি করে বললো, দিয়ে দাও না 1500 টাকা দিলে কি হয়। তো ওই মুহূর্তে আম্মু বলতেছে যে তুমি যদি না দাও তাহলে আমি ফাঁস নেব। দিস ইজ আনথিঙ্কেবল স্টোরি। এবং আমরা সবসময় একটা কথা বলি যে মানুষ বাধ্য হয়েই অন্যায়ের পথ বেছে নেয়, কেউ আসলে ইচ্ছা করে অপরাধী হয় না। লোভ একটা অবশ্যই কারণ, কিন্তু লোভে পড়ে কতজনই বা আমাদের সমাজে অপরাধী হন, তার চাইতে বাধ্য হয়ে যে অপরাধী হন সেটার সংখ্যা বোধ হয় বেশি। যাহা বলিব সত্য বলিবর পরিসংখ্যান সবসময় সেই কথাটিই বলে। 5 মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়ার সাথে আপনি শুনছেন শিশিরের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরছি। জি বলুন, আপনি যেখানটায় থেমেছিলেন তারপর। আম্মু বলতেছে আমি ফাঁস নিব, তো আব্বু বলতেছে তুই ফাঁস নেই, আমার কিছু করার নেই, তোর ছেলেও নিছে তুইও নেই। তো এই কথাটা শোনার পরে তো আমি জোরে জোরে চিল্লায় বলতেছি, তুমি যে এই কথা বললা আমি কিন্তু খারাপ হয়ে দেখা দিব, তোমাদেরই নাম যাবে, আমার কিচ্ছু হবে না। তো আব্বু বলতেছে খারাপ হ গিয়ে, যদি তুই খারাপ হইতে পারিস হ, আমার তো কিছু বলার নাই, আমি তো আগেই বলছি তুই দেহ ব্যবসা কর কি। এই কথাটা বলতে বলতে একটা পর্যায়ে আম্মু বলতেছে তুই কান্নাকাটি করিস না, আমি দেখি কোথাও থেকে ম্যানেজ করতে পারি কিনা। তো পাশের বাসার এক আন্টির কাছ থেকে 1500 টাকা ম্যানেজ করে আমার রেজিস্ট্রেশনটা হয়। তো যখন রেজিস্ট্রেশনটা হয়, এখান দিয়ে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এর মাঝখান দিয়ে আমার একটা ছেলের সাথে ফোনে কথা হয়। জি। আমি যখন ক্লাস 10 এর নতুন তখন আমি একটা রেডিওর প্রোগ্রামে যাই। তো রেডিওর প্রোগ্রামটা এমন ছিল আর্জিং কোর্স করাবে। তো আমি অসম্ভব ভক্ত ছিলাম আরজেদের। তো আমার ভক্ত থাকার কারণে আমি ওই স্কুলে যখন আসে, যে স্কুলের কিছু স্টুডেন্টদের নিয়ে ওখানে প্রোগ্রামে অ্যাটেন্ড করাবে, তো আমি ওখানে নামটা দিয়ে দিই। নামটা দিয়ে দেওয়ার পর আমার একটা কল আসে ওখানে প্রোগ্রামের দিন। তো ওই প্রোগ্রামটাতে আমি যাই, প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করার পরে তো আমি মহা খুশি, আমার স্বপ্ন পূরণ হইতেছে, আমি আরজে দেখছি, আমি আরজে হব। আমি ভাবছি যে 19 এ থাকাকালীন আরজে হওয়া যায়। ওকে। তো ওই সময়টা থেকে ওই যে কোর্সের যে মালিকটা ছিল তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সে আমাকে খুব গাইডনেস ভালো করে পড়াশোনা করো, তুমি ভালো একটা আর্য হতে পারবা, তোমার ভয়েসটা খুব সুইট, তুমি খুব সুন্দর করে কথা বলতে পারো, প্রেজেন্টেশন তোমার অনেক ভালো, ওকে তুমি ভালো করে পড়াশোনা করো, তোমাকে কথা দিচ্ছি ইন্টারের পরে তোমাকে আর্য তৈরি করে দেব। তো ওনারই এক রিলেটিভ, মানে কিরকম রিলেটিভ আমি তা জানি না, ওনার কাছ থেকে নাম্বারটা চুরি করে নিয়ে গিয়ে আমাকে কল দেয়। উনি থাকতো হলো বাহরাইন, মানে যে ছেলেটার সাথে আমার কথা হয় বাহরাইন থাকতো, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, বাহরাইন থাকতো। তো ওই ছেলের সাথে আমার কথা হয়। ওই ছেলে যখন ফার্স্ট কল দিত আমি খুব বিরক্ত মনে করতাম, কেন কল দিচ্ছে। তো এক একদিন এক এক নাম্বার থেকে কল দিচ্ছে। তখন আমার জানা ছিল না যে বিদেশের নাম্বার গুলো নেট থেকে আসে। তো একদিন বকা দিয়ে কথা বললাম, এই তুই আমার ফোন দিস কেন, তুই আমাকে ফোন দিবি না, আর এক একদিনে এক এক নাম্বার দিয়ে কেন কল দিস, তোর যদি সাহস থাকে একটা নাম্বার থেকে কল দিস। তো উনি আমাকে বলতেছে দেখো তুমি তুই তামারি করো না, তুমি তুই তামারি করলে জিনিসটাকে ভালো দেখায়, তুমি এত সুইট একটা মেয়ে, এত সুইট করে কথা বলো, তারপর আমি তুই তামারি করতেছি, তুই আমাকে কল দিবি না, তুই যদি আমাকে কল দিস তাহলে কিন্তু খবর আছে। এই কথাটা বলে সেদিন রেখে দিই। আবার কল দেয় বিদেশি নাম্বার দিয়ে। তো তখন আবারও সেই লোকের ভয়েস পাওয়ার পরে সেদিন ওই লোকটাও খুব রেগে যায়। এক পর্যায়ে কথা কাটাকাটি হয় ওনার সাথে আমার, প্রায় এরকম 1 সপ্তাহ মতো কথা কাটাকাটি হয়। মানে এটা পিটেস্টের আগের কথা। 1 সপ্তাহের মতো কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে কেন জানি ওই লোকটাকে আমার সহ্য হয়ে যায়। আর এর দিক দিয়ে তো ফ্যামিলি প্রেশার ছিল। তো রাগের মাথায় আমি সহ্য করে ফেলি যে এই লোকটাকে আমি কোন একটা কাজে লাগাবো, কোন একটা কাজে লাগাবো মানে হচ্ছে আপনার সেই যে প্ল্যান ছিল। হ্যাঁ, আমি ওনাকে একটু আমার প্রতি সফট কর্নার তৈরি করে তারপরে আমি ওনার কাছ থেকে কিছু টাকা নেব। তো যেই কথা সেই কাজ। তো ওই লোকটা ম্যারিড পার্সন ছিল, আমি জানতাম না। তো
ওই লোকটার প্রায় 40-41 মতো বয়স ছিল, সেটাও আমি জানতাম না। তো ওই লোকটার সাথে কথা বলতে 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 ওই লোকটা আমার মামার বিয়ে আসে। তো মামার বিয়েতে যাব, ফোন তো একটা। তো আমার মা বলতেছে যে মামার বিয়েতে যাবি, কথাবার্তা কম বলবি। তো আম্মু একটু কথা বলি, কার সাথে কথা বলিস? শিখার সাথে কথা বলতেছি। তো আম্মু শিখাকে খুব বিশ্বাস করতো যে শিখার সাথে কথা বলতেছিস, আচ্ছা ঠিক আছে বল। আমি ওভাবে বুঝতেই দিতাম না যে আমি অন্য কারোর সাথে কথা বলতেছি। এই ব্যাপারগুলো কিন্তু আমার মা জানে না, আমার ফ্যামিলি মেম্বার কেউ জানে না। আচ্ছা। তো ওই সময় করলো কি, মামার বিয়েতে যাব, তোমার তো কিছু টাকা লাগবে তাই না, মামার বিয়েতে যাবা, তারপরে আন্টির কাছে ফোন থাকবে, আমি ফোন কি করে দেব? তো আম্মুর কাছে আবার ফোনটা আমি বেশিরভাগ থাকতো, তখন আমি ফোনটা তেমন অ্যাভেলেবেল ইউজ করি না। তো আমি বলতেছি তা কি করব, কিছু করার নাই। তখন মানে আমি ওনার প্রতি একটু সফট কর্নার দেখাইতেছি। তো উনি আমাকে বলেই ফেলছে যে উনি আমাকে ভালোবাসে। তো আমি বলতেছি কিছু করার নাই, আমি কিছুদিন তোমার সাথে কথা নাই বলি, তখন তুমি করেই বলি। তো উনি আমাকে বলতেছে যে ঠিক আছে আমি তোমাকে 5,000 টাকা পাঠাই, যাতে তুমি একটা ফোন কিনে। হ্যাঁ তুমি একটা ফোন কিনতে যেতে পারো। তো আমি আমার বান্ধবীর মাধ্যমে 5,000 টাকা উঠাই, ওর আবার অ্যাকাউন্ট ছিল। এই আপনার শুরু হলো? এই আমার শুরু হলো যে ছেলেদের সাথে কথা বলা এবং তাদের কাছ থেকে টাকা আদায় করা। তো ওই দিল, দেওয়ার পরে আমি কি করলাম, আমি কম দামে একটা সেট কিনলাম, বাকিটা আমি জামা কাপড় কিনে টেনে শেষ করে ফেলছি। তো আমার আম্মু জিজ্ঞেস করতেছে তুই জামা কাপড় কোথায় পেলি? তো আমি বললাম যে মা শিখা দিছে। তো শিখাকে আমি আবার শিখাইতেছি, শিখা তোকে যদি আম্মু বলে যে জামা কাপড় কোথায় পেলি, তো তুই বলবি হ্যাঁ আমি দিছি। তো শিখাকে আমি এর জন্য আবার 200 টাকা লোড করে দিছিলাম ওর মোবাইলে। আচ্ছা আচ্ছা, ওকে। তো ও ঠিক সেইভাবেই বললো আচ্ছা ঠিক আছে জামা কাপড় আমি দিছি এটাই বলবো। তা আম্মু গল ঘরে বলতেছে শিখা মা তুমি কি টাকা দিছো ওকে জামা কাপড় কিনতে? হ্যাঁ আন্টি আমি তো ওকে টাকা দিছি জামা কাপড় কিনতে। তো ওই লোকটার সাথে প্রতিনিয়ত কথা হইতো, ওই লোকটা আমার প্রতি খুব উইক হয়ে পড়লো। শারীরিক কোনো কথা হইতো না, জাস্ট আমি একটু সেক্সি ভয়েসে কথা বললে উনি গলে যেত। আমি যদি বলতাম এখন সামনে থাকলে আমি তোমাকে তোমার এগুলো বললে উনি গলে যেত, দেখা যেত উনি খুব গদগদ হয়ে গেছে। তো একদিন আমি হঠাৎ করে বলতেছি যে আমার না কিছু টাকার দরকার, তুমি আমাকে টাকা দিবা? তো বলতেছে কত দরকার? কত বা দরকার, তুমি কি দিতে পারবে এই মুহূর্তে? যদি দিতে পারো তাহলে বলো। বলছে বলেই দেখো আমি দিতে পারি কিনা। তো বলতেছে এই তো 6-7 মতো দরকার। তো ও আমাকে তখন 7,000 টাকা পাঠাইলো, আবারও সে একই হিসেব টাকা পাঠাইলো। তো ওই টাকাটা দিয়ে আমি আমার টিচার খরচটা দিলাম। আমি আমার মাকে বুঝতেও দিলাম না যে আমার টিচাররা যে খরচটা পাইতো সেটা আমি দিচ্ছি। তো আমার মা তো বলতেছে তুই টিচারের কাছে পড়িস না, এ করিস না, তো তোর তো এসএসসি রেজাল্ট ভালো হবে না। তো টিচারের কাছে টাকাটা দেওয়ার পরে আমি টিচারকে ছেড়ে দিলাম। মানে 2-3 মাস আমি পড়লাম, 2-3 মাসে পড়া আমার তেমন হয়ও নেই। তো ওই যখন আমি টিচার ছেড়ে দিলাম, আম্মু আমাকে আবার বলতেছে টিচার গুলো ছেড়ে দিলি তাহলে এসএসসিতে পাশ করবে কিভাবে? আমি বলতেছে আল্লাহ আমাকে পাশ করাবে। তো টিচার প্রায় আমার 3টা টিচার ছিল, অ্যাকাউন্টিং ছিল, ইংলিশ ছিল আর ম্যাথ ছিল। তো ওই 3টা টিচারের টাকা 7,000 টাকার কিছুটা দেওয়ার পরে স্কুলের কিছু টাকা দিতে হয়। তো আমি 2 মাসের মতো পড়ার পরে সিলেবাস তো কমপ্লিট করতে পারি না, যেহেতু আমার 9-এ কোনো পড়া হয় নাই। তো 10-এও আমি সিলেবাস কমপ্লিট করতে পারি না, কমপ্লিট করার না কারণে আমি মানে টাকার অভাবে টিচারটা ছেড়ে দিলাম। তো এইভাবে ওই লোকটার সাথে আমার পরিচিত। তো ওই যে বললাম রেজিস্ট্রেশনের টাকা, রেজিস্ট্রেশনের টাকাটা জোগাড় করার পরে যেদিন লাস্ট ডেট সেদিন আমাকে আমার স্যার ফোন দিয়ে বলতেছে তুমি যদি এই মুহূর্তে টাকা না দাও পুরো স্কুলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। তো ওইখান থেকে আমার মা মানে আমার ভাইকে দেখতে গেছিল। তো আমার ভাইকে দেখতে যাওয়ার পর আমার মা আবার করে কি তার ছেলে তো তার জন্য একটু হলেও লাগে, আমার রেজিস্ট্রেশনের টাকা থেকে আবার তার জন্য ওষুধ কিনে নিয়ে গেল আর কিছু খাবার কিনে নিয়ে গেল। তো ওখানে আবার টাকা শর্ট থাকার কারণে আবার মামাদের কাছ থেকে নিতে হলো। তো মামাদের কাছ থেকে নেওয়ার পরে মেবি 200 কিংবা 250 টাকার মতো শর্ট ছিল রেজিস্ট্রেশনের টাকায়। তো আমি বলছি মা আমার জন্য স্কুলের এত বড় একটা ক্ষতি হবে, তুমি একটু তাড়াতাড়ি আসো। তো আম্মু খুব তাড়াতাড়ি আসে, স্যার বোর্ডে চলে যাবে আমাকে বাদ দিয়ে, মানে আমাকে আর নিবেই না। তো ওই সময় মা আসে, আসার পরে স্যারের কাছে আসে, স্যারকে বলতেছে যে কি করে যে আপনার বলি 250 টাকা শর্ট, আমি কি করে? তো স্যার বলতেছে এটা তো আগে বলবেন 250 টাকা শর্ট, এখানে যদি 1-2 হাজার টাকাও শর্ট থাকতো আমি আপনাকে দিতাম।
ওকে, যেটা একটা লাইফের ব্যাপার। তো ওইখানে দেওয়া হয়ে যায়, ওই সময়টা চলে যায়। চলে যাওয়ার পর ওই লোকটার সাথে তো আমার কন্ট্রাক্ট আছে, কথাবার্তা বলতেছি। কথাবার্তা বলতে বলতে একসময় ওনার কাছ থেকে প্রায় আমি 12-13 হাজার টাকা উপরে নিয়ে নিলাম। তো ওই লোকটা আমার প্রতি পুরোই উইক হয়ে পড়ছে। তো একটা সময় ওই যে বললাম যে ভাইয়াটার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, জি, যে ওই যে আর্জিং কোর্সের ইয়েটা খুলছিল, তো সেই ভাইয়াটা কিভাবে জানি জানতে পারে যে তারই এক রিলেটিভের সাথে আমার কথা হয়। ওকে, তো ওই ভাইয়াটা আমাকে বলতেছে যে তুমি কি জানো এই লোকটা কিরকম? আমি বলতেছি না। আর বাসার রাগের কারণে আমি ডিসাইড করেই ফেলছিলাম এই লোকটা আমি বিয়ে করবো। তো ওই লোকটা বলতেছে তুমি তো জানো না, এই লোকটার ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে, আর সাথে এই লোকটা বয়সও অনেক বেশি, 40-41-এর উপরে। তুমি এই লোকটাকে কেন বিয়ে করবা? তোমার এত অল্প বয়স। উনি আমাকে বোঝানোর চেষ্টা করে। তো আমি ওনাকেও খুব অপমানিত করি যে আমার লাইফ আমি যেভাবে খুশি সেভাবে চালাবো, আপনার কি? তো এক পর্যায়ে আমার মা ওই ব্যাপারটা জেনে যায়। আমার মা আমার খুব রিকোয়েস্ট করে যে মা তুই এই কাজটা করিস না, দরকার হলে আমি আমার 2টা কিডনি বিক্রি করে দিব তোরা পড়ানোর জন্য, তুই যাতে সুখে থাকিস। আজ পর্যন্ত তো তুই যা চাইছিস আমি তাই দিছি, কোনো কিছুর অভাব রাখি নাই। এত কষ্ট করে হলো আমি তোরা পড়াইতেছি, তুই কেন এমন করতেছিস? তো আমি তখন ওই কথাটা বলছিলাম, বাবা বলছিল না আমাকে দেহ ব্যবসা করে পড়াশোনা করতে, তো এই জন্য আমি খারাপ হয়ে গেছি। আর আমি এটা করবো, আর আমি এই লোকটাকে বিয়ে করবো। এই লোকটা 40 হোক 41 হোক আমি বিয়ে করবো। তো এই কথা বলার পরে আম্মু এক পর্যায়ে খুব হার্ড হয় এই কথাটা শোনার পর। তা আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে, তোর যা খুশি মন চায় তুই তা কর। তাও তো মায়ের মন মানে না, প্রতিনিয়ত বাধা দেয়। তো এর মাঝখানে আরেকটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। সেও রং নাম্বারে আসে, সে ফোনে আমাকে কল দেয় রাত 3টার দিকে। ওকে, তো মিস কলের মতো। তার পরের দিন আমি আবার ব্যাক করি, তো ফোনটা বন্ধ পাই, 2টা টেক্সট আসে, অটো যে টেক্সট গুলো থাকে ওগুলো আসে। তো আমি বলি ফ্রড বাটপার এরকম করে বকা দিতেছি ওই ছেলেটাকে। তো ওই ছেলেটাকে এই সাইডে তো উনি আছেই, আর ওই ছেলেটা তো বকা দেওয়ার পরে ওই ছেলেটা ফোন ব্যাক করছে। ব্যাক করার পরে ওই ছেলেটা বলছে সরি, আমি তো কালকে আপনাকে মানে একটা ডিজিটের ভুল হওয়ার কারণে ফোন দিয়ে দিছিলাম, আপনি কিছু মনে করেন না। তো ওই ছেলেটা আমার ভয়েস শুনেই পাগল হয়ে গেছে। ওকে, আমি হাসতে হাসতে বলতেছি কিরকম পাগল, আপনি ডিজিট ভুল করে ফেলছেন রাত 3টার দিকে, ফাজলামি করার জায়গা পান না। তো ও আমার হাসি আর আমার ভয়েস শুনেই পাগল হয়ে গেছে। তো এরপরে ওই ছেলেটা কল দেয়, আমি ফার্স্টে খুব খারাপ ব্যবহার করি, খারাপ ব্যবহার করতে থাকি যে আমার কাছে আর কল দিবেন না, কেন কল দেন, আপনার বাসায় কি মা বোন নাই? ইনফ্যাক্ট এটা আপনি ন্যাচারালি করছেন নাকি এগুলো প্ল্যান করেই করছেন? না, ওই ছেলেটার সাথে আমার কোনো প্ল্যান নেই। ওকে, আর যে যতজনই আসছে সবই প্ল্যান করেই? না, প্ল্যান করে না, মানে আমি নিজের ইচ্ছে কোনোটা আনি নেই। Okay. সবাই রং নাম্বার আমার সাথে কালেকশন। কিন্তু আপনার টার্গেটই থাকতে এটা যে আর যে আসতো যদি আমার প্রতি ফেসে যেত তখন আমি বলতাম যে না আমি একে কোনো কাজে লাগাবো। ওকে, মানে কাজে লাগাবো বলতে কি আমি টাকা আর্ন করবো? হ্যাঁ। ওকে, তো ওই যে বিদেশি ছেলেটা এই ব্যাপারটা নিয়ে খুব লেগে যায়। ওই বিদেশি ছেলেটা বলে যে দেখো আমার বয়স পড়া খুব কম, এই জন্য আমি বিয়ে করতে চাচ্ছি, তোমার তো অল্প বয়সের মেয়ে, তোমার তোর বেশি হবে, তুমি এসব ব্যাপারে কিছু বোঝো, আর তুমি দেখতেও খুব। একটা পর্যায়ে কথাটা আমাকে বলতেছে যখন আমি ওনার বিয়ের কথাটা বলি, তা আমি বলে আপনি কিভাবে দেখছেন? বলে আমি আমার ওই রিলেটিভের অফিসে তোমাকে দিই, ওকে, আর তোমার সাথে আমি খুব মজা পাবো। তো আমি একটা পর্যায়ে খুব রেগে গিয়ে বললাম এই কারণে আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন? এই কারণে আপনি আমাকে টাকা ইনভেস্ট করছেন আমার পিছে? আমার প্রতি কোনো ভালোবাসা নাই? ভালোবাসা আছে, কিন্তু মেইন উদ্দেশ্য আমার এইটা। সে আমাকে এই কথাটা বলে। এই কথাটা বলার পর ওনার সাথে আমার খুব ঝগড়া লাগে এই ব্যাপারটা। উনি আমাকে আবারও বলতেছে যে দেখো বোঝার চেষ্টা করো, পৃথিবীটাই জন্য, অন্য কিছুর জন্য না। এই জন্যই আমি তোমাকে পছন্দ করছি, আর তুমি দেখতেও ওরকম, তোমাকে ভালো লাগে, আর তোমাকে যে দেখবে সেই পছন্দ করে। তো একটা পর্যায়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বিয়ে করবো, আপনার বউ বাচ্চা নিয়ে বিয়ে করবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কিছু চাহিদা আছে। উনি বলতেছে কি? আমার প্রতি মাসে 20,000 টাকা করে লাগবে। আমি তখন বললাম ওকে, তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে বলছে বিয়ের পর উনি আমাকে বাহরাইন নিয়ে চলে যাবে। তো বাহরাইন নিয়ে চলে যাবে, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বাহরাইন যাবো, ঠিক আছে, বাট আমার প্রতি মাসে 20,000 টাকা করে আমার হাতে দিতে হবে। উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই টাইমটাতে ওনার যে রিলেটিভ ওনার কাছে আবার শুনতে পারি ওনার বউ যে মানে আমার যার সাথে কথা হয় তার পেটে বাচ্চা, সে প্রেগনেন্ট। এটা শোনার পরে আমি ওই ভদ্রলোকের সাথে আবার কথা বলি যে আপনার বউ তো পাওয়ার নেই, তাহলে উনি প্রেগনেন্ট হলো কি করে? আপনি তো মিথ্যা বলছেন আমার সাথে। বিশ্বাস
করো, ওর নাই, আর এই বাচ্চা আমার না, তো কার? তো এই ব্যাপারটা নিয়ে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে একটা পর্যায়ে ওনাকে স্টপ করে দিই। স্টপ করে দিয়ে ওই যে ওই ছেলেটা, যে ছেলেটার কথা বললাম যে একটা সময় পরিচয় হয়, ওই ছেলেটা থাকে মিরপুর। ওই ছেলেটার নামটাও আমি বলতে চাচ্ছি না। তো ওই ছেলেটার সাথে আমার কথাবার্তা হয়, প্রতি রাতে কথাবার্তা হয়। তো দিনে দিনে দেখা যেতেছে ওই ছেলেটা আমার প্রতি খুব উইক হয়ে পড়ছে, খুবই উইক হয়ে পড়ছে। তো ওই ছেলেটার থেকে আমি খুব বড় কিছু অ্যামাউন্ট নেই। ওই ছেলেটাকে শুধু বলতাম আমার মোবাইলে 100 টাকা রিচার্জ করে দিস, তো ওকে আমি তুই করে বলতাম, ও আমাকে রিচার্জ করে দিত। তো আমার এরকম করতে করতে এসএসসি পরীক্ষা চলে আসে। এসএসসি পরীক্ষার সময় ওই ছেলেটা আমাকে প্রপোজ করে। তো অ্যাটলিস্ট আমি বুঝতে পারলাম ওই ছেলেটা আমাকে লাভ করতে শুরু করছে। ওই সময় এসএসসি পরীক্ষার সময় আবার ওই লোকটা ফিরে আসে। ওই লোকটা বলতেছে, দেখো যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও, আর তুমি আমার কাছে ফিরে আসো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ফিরে আসবো কিভাবে? তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তোমার এসএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে তুমি পাসপোর্টের জন্য আমাকে ছবি টবি পাঠিয়ে দিও, আমার খালাতো ভাই গেছে, ও পাসপোর্ট করে দিবে, আমি ভিসা পাঠিয়ে দিব। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভিসা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তো আমার উদ্দেশ্য আমি ওর কাছ থেকে এবার টাকা নিয়ে আমি ওকে না করে দিব, আমি ওর কাছ থেকে টাকা নেব। তো আমি ওরে বললাম কি আমাকে কিছু টাকা পাঠান। তো আমাকে প্রায় 7-এর মতো পাঠায়। এরকম পাঠানোর পরে পরবর্তীতে আমি বলছি আমি আপনার সাথে মজা করছি, আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি কি করে ভাবলেন আপনার 40 বছর বয়স আমি আপনার সাথে যাব? তো উনি আমাকে বলতেছে তুমি আমাকে কাঁদাইলা, এর পরিণতি অনেক খারাপ হবে। তো পরীক্ষা দিতে দিতে ওই ছেলেটার সাথে যে মিরপুরে থাকে তার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ওর কাছ থেকে আমি কোনো বিগ অ্যামাউন্ট নেই না। এর মাঝখানে ভুলে গেছি যে আমি টিউশনি যে করাইতাম, আমি টেস্ট পরীক্ষার সময় দেখা যেত সকালে আমার পরীক্ষা, আমি সারাদিন টিউশনি করা এসে রাত 11টা বাজে পড়তে বসতাম। তো সেই টিউশনিটা আমার এসএসসি পরীক্ষার সময় থাকে। তো আম্মু বলতেছে তোর এসএসসি পরীক্ষা যদি টিচার না রাখি তুই পড়বি কিভাবে? তো আমার পরীক্ষার 1 মাস আগে টিচার রাখা হয়। তো পুরো 9-10 2 বছরের সিলেবাস আমার 1 বছরে কভার করতে হবে। আমি কি করে এটা পারবো? প্রেসার পড়ে গেছে। আর স্কুলে আমার পুরোপুরি চ্যালেঞ্জের মতো একটা আমি ছুড়ে দিয়ে আসছি যে আমি পাশ করে দেখাবোই স্যার। তো ওই সময়টা আমাকে দেওয়া হয়, আমি পড়তে থাকি, পড়তে পড়তে একটা টাইমে আমি অসুস্থ হয়েছি। তো অসুস্থ হয়ে যাওয়ার পর ওই যে মিরপুরের ছেলেটা ও আমাকে আবার প্রশ্ন জোগাড় করে দিতেছে। তো অসুস্থ অবস্থায় এসএসসি পরীক্ষা দেই, ওই সময়টা ওই ছেলেটা আমার সাথে কথাবার্তা বলে। তো এর মাঝখানে আরেকটা বিদেশি পার্সনের সাথে আমার কথা হয়, সে থাকে সৌদি আরব। তার কাছে আমি টাকা তেমন চাইতাম না, সে ফোনে আমাকে 200, 300, 400 মতো লোড করে দিত। আচ্ছা। তো একটা সময় আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন ওই লোকটা সৌদি আরব থেকে আসে, সে শপিং করে নিয়ে আসে, আমাকে একটা পারফিউম দেয়, একটা ড্রেস দেয়। তো ওই সময়টা আমি ওই লোকটাকে প্রচুর পরিমাণে টাকা খরচ করে মানে খাওয়া দাওয়া করে পরবর্তীতে ওই লোকটার সাথে আর কন্ট্রাক্ট রাখি না। তো ওই যে ছেলেটা মিরপুরের, ওই ছেলেটার সাথে আমার দেখা হয়। তো এখানে আরেকটা কথা বলি, আমি যে বুলবুলি একাডেমিতে গান শিখতাম, তো ওই ছেলেটাদের একটা ব্যান্ডের দল ছিল। ওই ব্যান্ডের দলের একটা ভোকাল দরকার ছিল, মেয়ে ভোকাল। তো ওই মেয়ে ভোকাল হিসেবে ওর যে ফ্রেন্ড, মানে আমার ওই মিরপুর ফ্রেন্ডের যে ফ্রেন্ড, সে বলতেছে যে দেখ শিশির তো ভয়েস খুব সুন্দর, ও খুব সুন্দর করে গানও গাইতে পারে, তো ওকে আমরা ভোকাল হিসেবে নেই, আমাদের ব্যান্ডটা খুব জমবে। আচ্ছা। তো আমাকে অফার করলো, তা আমি আম্মুকে ব্যাপারটা জানাইলাম। আম্মু ফার্স্ট টাইম ইগনোর করলো, যেহেতু গানের ব্যাপার আম্মু তেমন কিছু একটা বলেনি। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি গান দিয়ে কিছু করতে পারো ভালো। এখান দিয়ে তো আমার বাবার শারীরিক টর্চার আছে, মানে মারধর তো আছেই। তো ওই মারধর করতেই থাকে, আম্মুকেও করতে থাকে, আমাকেও করতে থাকে, বিয়ের জন্য মাঝখানে আবারও প্রেশার দেয়। তো এই পর্যায়ে আমি ওই মানে মিরপুরের ছেলেটার সাথে মানে ওই ব্যান্ডের দলে যোগ দিই ভোকাল হিসেবে। বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে এ পর্যায়ে একটু থামতে হবে। মাত্র 4 মিনিটের বিরতি। 4 মিনিট পর আমি আরজে কিবরিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
all your favorite, all day long, only on FM 89.2. When change is beyond constant, change your frequency. They constantly tune to ABC. They constantly tune to ABC. ABC. 89.2 FM. All your favorite, all day long, only on FM 89.2. When change is beyond constant, change your frequency. They constantly tune to ABC. They constantly tune to ABC. ABC. 89.2 FM. রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। ওকে দেখার জন্য মানে আমাদের আজকের অতিথিকে দেখার জন্য চলে আসুন ফেসবুকে, facebook.com/KEBRIA.RJ, অর্থাৎ আরজে কিবরিয়া হচ্ছে পেজটির নাম। 12 লাখের উপরে মুহূর্তে ফলোয়ার রয়েছে ওখানে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মূল গল্পে। বলুন তারপর ওইখানে যোগ দেওয়ার পরে ওই ছেলেটা আমাকে খুব বাজে বাজে কথা বলে। তো ওই ছেলেটাকে আমি খুব পছন্দ করতাম, যার সাথে আমি ব্যান্ডের দলে যোগ দিলাম। ওর থেকে আমি তেমন কিছু করি নাই, মানে জাস্ট রিচার্জ গুলাই নিতাম, অন্য কিছু নিতাম না। তো ও আমাকে খুব বাজে বাজে কথা বলায়, মানে যেমন তুই রাস্তার মেয়ে রাস্তায় থাকবি, এরকম একটা কথা বলায়। আমার খুব রাগ হলো ওর উপর। রাগ হওয়ার কারণে ওর সাথে টোটালি আমি কন্ট্রাক্ট বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমার যে কলেজ ফ্রেন্ড হিন্দু ছেলে ছিল, ওর সাথে আমি একটা সম্পর্ক সৃষ্টি করলাম কি ওই ছেলেটা আমাকে পছন্দ করতো। তো ওই ছেলেটা দেখা যেত যে আমার জন্য কলেজে অনেকে মারতেছে, ধরতেছে, আমার দিকে কেউ তাকাইলে তার তো অনেক খারাপ বিহেভিয়ার। তো ওই সময়টা আমি বুঝতে পারি ওটার প্লাস পয়েন্ট উঠালাম। তো যেমন ও যেহেতু আমার উপরে এতটাই নার্ভাস, তাহলে এক কাজ করি, আমার তো ইন্টারটা ভালো করে পড়তে হবে। আমার এসএসসি রেজাল্ট কোন রকম আসছে, তো ওই সময় টিচার ছাড়া তো হবে না, ইন্টার লেভেলটা আরো হার্ড। তো ওই জন্য আমি ছেলেটাকে প্লাস পয়েন্ট হিসেবে এভাবেই নিলাম যে ওই ছেলেটা আমার বাসায় আসা যাওয়ার গাড়ি ভাড়া, তারপর টিচার খরচ সব দিতে শুরু করলো, এভরিথিং। ওরকম করতে করতে একটা পর্যায়ে ছেলেটার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। আমি কখনো ওই ছেলেটাকে মানে লাভ করতাম না, মন থেকে একেবারে নিতেন না? না, মন থেকে না, বাট জিদের বশতে আমি ওর সাথে এরকমটা করতেছি। এবং ওর অর্থ নিয়ে পড়াশোনা করতেন। হ্যাঁ, তো ওই ইন্টারে থাকাকালীন ইন্টার সেকেন্ড ইয়ারে যাওয়ার পরই আমি একটা ইন্টারের মেয়ে পড়াই। হলি ক্রসের স্টুডেন্ট ছিল, ও ইন্টার ফার্স্ট ইয়ারে ছিল, তো ওকে আমি পড়াই। তো তখন প্রায় আমার ওই একটা স্টুডেন্টই ছিল, প্রায় 6,000 টাকার মতো স্যালারি ছিল। তো এরকম করতে করতে টেস্ট এসে পড়লো, ওই ছেলেটা তো ওখান দিয়ে আমাকে টাকা দিতেছেই, টিচার খরচ টরচ কিছু না, আর মা আমার কলেজ খরচটা দিচ্ছে কোন রকমে জোগাড় করে টোরে। তো পরবর্তীতে আমার প্রি টেস্টের সময় আমি জানতে পারলাম আমার মা যে এতকাল আমার পিছে যে টাকাগুলো খরচ করে আসছে, সেটা আমার মায়ের যে কাবির নামাটা ছিল, সেই কাবির নামার উপরে টাকাটা নিয়ে তারপরে আমার পিছে খরচ করছে। আমি ঠিক বুঝতে পারিনি, মানে বিষয়টা একটু পরিষ্কার করলে ভালো হয়। মানে আমার যে মায়ের দেড়মোহরটা দেওয়া হয়েছিল, সেই টাকাটা থেকে কেটে কেটে আমার বাবা এই কদিন আমার পড়ার টাকাগুলা দিচ্ছে। মানে মাকে সে ইনফর্ম করেছিল? হ্যাঁ, আমার মাকে ইনফর্ম করছিল, বাট আমি জানতাম না। আমি জানছি হলো আমার ইন্টারে যখন প্রি টেস্ট শুরু হয় তখন, মানে আবারও রেজিস্ট্রেশনে টাকা নিয়ে ঝামেলা হয় যখন, তখন শুনতে পারছি যে আমার মা আমার মায়ের দেড়মোহরের টাকা থেকে কেটে কেটে টাকা দিচ্ছে আমার বাবা আমাকে পড়ানোর জন্য। তো ওই সময়টা আরো বেশি আমার রাগ চড়ে গেল, ওই ছেলেটা থেকে আরো বেশি হিউজ পরিমাণে টাকা নেওয়া শুরু করলাম। এর মধ্যে আরেকটা ছেলের সাথে আমার সম্পর্ক হলো, সে থাকে হলো আপনার শান্তিনগর। তো ওই ছেলেটার কাছ থেকে তেমন টাকা নেই, প্রায় 3-4 মতো নিয়ে ওই ছেলেটার সাথে আমি কন্ট্রাক্ট বন্ধ করেছি। কিন্তু আমার যে কলেজ ফ্রেন্ডটা ছিল তার সাথে আমার কন্ট্রাক্ট ছিল। তো প্রি টেস্ট দিচ্ছি, প্রি টেস্ট দেওয়ার পর আমি ওই যে বললাম যে
টিউশনিটা পাই ওটা আমি করতেছি। এখন আর আমি ওর কাছ থেকে তেমন টাকা নিচ্ছি না। আচ্ছা। মানে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে যে আমি তো কতজনকে এরকম করলাম, থাক আমি আর এটা থেকে টাকা নিব না। তো ওকে আমি বলতেছি যে ঠিক আছে আমি টাকা নিয়ে তোর আর হেল্প করার প্রয়োজন নেই। তো ও আমাকে বলতেছে যে একটা কথা বলি তোকে, বলছিস তুই আমাকে লাভ করিস? তো তখন আমি ওকে লাভ তেমন ভাবে করি না, কিন্তু রাগ বশত বলতেছি হ্যাঁ করি করি। আর বাবার উপরে রাগ করে বলতেছি আচ্ছা ঠিক আছে যাই হোক হিন্দু ছেলেকেই বিয়ে করবো। মানে রাগ করে বলছেন তো? হ্যাঁ মানে আমি জিদ করে বলতেছি, এগুলো সব কিন্তু আমার বাবার উপরে জিদ করে বলা, যে আমার মার এই কাবিন নামা দিয়ে আমার পড়তে হচ্ছে, তো এর চেয়ে ভালো একটা হিন্দু ছেলেকে বিয়ে করা। তো ওই ছেলেকে আমি এটাও বলছি তুই যদি মুসলিম না হস আমি হিন্দু হয়ে বিয়ে করবো, সমস্যা নেই। তো ও কি করছে, ও মুসলিম হয়েছে, ও মুসলিম হয়েছে আমাকে বিয়ে করার জন্য। ওই পর্যায়ে বাবার সাথে আবারও লাগে আম্মু। মুসলিম হয়ে গেল আপনাকে বিয়ে করার জন্য হ্যাঁ, ছেলেটা? ওই ছেলেটা আমাকে বিয়ে করার জন্য মুসলিম হইলো। এই ছেলেটা কত নম্বর ছিল? এই ছেলেটা ছিল হলো ওই যে 2 বিদেশের লোক যাওয়ার পরে মিরপুরের ছেলেটার সাথে কন্ট্রাক্ট হওয়ার পরে, মানে 4 নম্বরে। 4 নম্বরের ছেলেটা। এই ছেলেটা মুসলিম হলো আপনাকে বিয়ে করার জন্য। হ্যাঁ। আপনার টার্গেটটা কি ছিল এই ছেলেটাকে নিয়ে? এই ছেলেটাকে মানে তেমন ঠকানোর ইচ্ছে ছিল না, মানে আমি বাবার উপরে জেদ করে এই ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিলাম আচ্ছা, যে করব। ওকে। তো এই ছেলেটা থাকাকালীন একটা ছেলের কাছ থেকে আমি 4000 টাকার মতো নেই, সে শান্তিনগর থাকে। তার মানে আপনি এই ছেলেটার প্রতিও কমিটেড ছিলেন না? অফকোর্স না। থাকলে তো অফকোর্স আপনি অন্য ছেলের কাছ থেকে টাকা নিতেন না। তো তারপরে এই ছেলেটা মুসলিম হয়ে যাওয়ার পরে আমার রেজিস্ট্রেশনের টাকা নিয়ে আবার আম্মুর সাথে লাগে। আম্মুর সাথে লাগার পর তো আম্মু বলতেছে তুমি প্রতিবার কেন এমন করো, তোমারও তো মেয়ে, তোমারও তো রক্ত, তুমি এরকম কেন করো, তুমি কেন দিবা না? তো ওই পর্যায়ে আমারই সামনে আমার বাবা বলতেছে যে ও আমার মেয়ে না, আমি ওকে স্বীকার করি না, ও আমার মেয়ে না, ও অন্য আরেকজনের মেয়ে। এটা কি বললো আমার বাবা বলছে আপনার সামনে? আমার সামনে। তো এখান দিয়ে আরেকটা কথা বলি, আমার আব্বুর একটা ফ্রেন্ড ছিল যে কেবি রোডে যখন থাকতো, ওনার নাম শরীফ ছিল। তো ওইখানে আরেকটা আন্টি ছিল, ওনাকে নিয়ে একটা বাজে ইঙ্গিত তুলছিল আমার আম্মুকে নিয়ে। সে ভাবি ভাবি বলে ডাকতো, প্লাস বড় আপু বলে ডাকতো। কিন্তু যে আন্টি ছিল সে আন্টিটা খুব খারাপ ছিল। সে ওই দিক থেকে আব্বুরকে একটু বাজে ভাবে কথা বলে যে শরীফের সাথে আপনার বোর অবৈধ সম্পর্ক আছে, কিন্তু তেমন কিছুই না। তো ওই আন্টিটার কথাটা শোনার পরে আব্বুকে যখন বলে, আব্বু আবার শরীফ আঙ্কেলকে বলে দেয়, এটা আমার জন্মেরও আগের ঘটনা। তো শরীফ আঙ্কেলকে বলে দেওয়ার পর শরীফ আঙ্কেল আন্টিকে খুব পরিমাণে মারে। মানে এত মিথ্যে কথা কেন বলবেন, মানে উনি ওই মহিলাটা ওই এলাকার ছিল, প্রস্টিটিউট ছিল। ওই মহিলাটাকে মারে, মেরে ওই এলাকা মানে থেকে বের করে দেয়। তো ওই আঙ্কেল বলে দেখো ওরকম কোন আমাদের সাথে সম্পর্ক নাই, আমি ভাবিকে আমার বড় বোন মানি, তুমি এটা ভুল বুঝো না। তো ওই জ্যাট ধরে আব্বু এটা মনে করে, মানে মনে করে না, সে ওই জ্যাটটাই মানে ওই যে যৌতুকের যে একটা ইয়া আছে ওইটা নিয়ে বা এটা মিশানোর পরে ওইটা ধরে। এখন ওই আঙ্কেল বেঁচে নেই। তো তখন বলতেছে ও তো শরীফের মেয়ে, ও আমার মেয়ে না। মতি খালা ঠিকই বলছিল, ও শরীফের মেয়ে, তো আমার মেয়ে না। তো ওই কথা শোনার পরে আমি দাঁড়ানো ছিলাম, দাঁড়ানো থেকে বসে পড়ছি, এটা কি বলতেছে, এত বছর ধরে আমি যাকে বাবা হিসেবে মানি সে আমার বাবা না, এটা কি বলতেছে, সে আমার জন্মটা কেন মিথ্যে করে দিচ্ছে। ওকে ওকে, নাথিং টু সে, টোটালি স্পিচলেস। বাট বারবারই বলি, ও যে ধরনের অপরাধ করেছে সেগুলো ওর সিচুয়েশনে থেকে সেটাকে কি আপনি খুব বেশি খুব বড় রকমের অপরাধ বলবেন? আমরা স্টোরির দিকে আরেকটা আগাই, বলেন। তারপর এটা বলার পর আমি মানে ওই অবস্থায় সেন্সলেস হয়ে যাই। তো আমার আম্মা আমার পাশে বসে ছিল। দুনিয়ার কোনো মেয়ে তার জন্ম নিয়ে কতটা বলছে কিনা আমি তা জানি না। আমার আম্মুকে আমি বলতেছিলাম, মা আমি আসলেই তোমাদের কেউ নাকি অন্য কেউ, আসলে তো আমি আমার এই বাবার জন্মের। তো আমার মা এই কথাটা শোনার পরে আমাকে গালে 2টা থাপ্পড় মারে। তুই এই কথা কেন বলতেছিস, তুই জানিস তুই কার জন্মের? আমি তো একটু আগেই তো বাবা বললো ওনার জন্মের, আমি না। তো এই কথাটা আবার আমি সেদিনই আমার ছোট চাচাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি, যে আমার নিজের কাছে একটা প্রশ্ন জাগতেছিল যে আমি কি আসলে ওনার জন্মের। তো আমি ছোট চাচাকে জিজ্ঞেস করে বলতে চাচা চাচা তুমি একটা কথা বলো, যে আমি কি আসলে তোমার ভাইয়ের ঘরের না অন্য কারো ঘরের? আমার ছোট চাচা আমাকে খুব বকা দিয়ে বলতেছে, কি বলতেছে উল্টা পাল্টা। তো ওই মতো আমার মা খুব কান্নাকাটি করে। তো
তো ওই অবস্থায় আবার আমার মায়ের যে দেলমোহরটা থাকে ওইটা থেকে আমার রেজিস্ট্রেশনের টাকা দেওয়া হয়। আবারও সে একই কাজ। মানে আমি যতটুকু বুঝতে পারছি যে আপনার এই পড়াশোনার খরচটা আসলে দিচ্ছে আপনার মা, এবং আপনার বাবা তাকে কন্ডিশন দিয়েছে যে আমি টাকাটা দিব কিন্তু তোমার দেনমোহর থেকে সেটা পরিশোধ হবে। হ্যাঁ। ওকে। তো ওই যে হিন্দু ছেলেটা মুসলিম হলো, তো ও আমাকে একটা সময় বলতেছে কি যে আমার না কিছু টাকার প্রয়োজন। তো তখন জানি আমি কেমন একটু চেঞ্জ হয়ে গেলাম। কত টাকার প্রয়োজন? ও বলতেছে আমার প্রায় 500 এর মতো প্রয়োজন। তো আমি বলছি আচ্ছা কিসের জন্য? ও মানে বললো কি যে রেজিস্ট্রেশনের টাকা একটু গ্যাপ আছে। রেজিস্ট্রেশনের টাকায় গ্যাপ আছে, ওকে। তো আমি আমার স্যালারিটা উঠায় না প্রায় 6000 টাকার মতো ওকে দিলাম। দেওয়ার পরে আমি জানতাম না আরেকটা মুসলিম মেয়ের সাথে সম্পর্ক। ওকে, যে ছেলেটা আপনার জন্য মুসলমান হলো, ওই মুসলিম মেয়েটাকেও বিয়ে করছে। বিয়ে করে ফেলেছে। ও আমার টাকা দিয়ে ওই মুসলিম মেয়েটাকে বিয়ে করছে। তো ওই পর্যায়ে পরীক্ষা দিলাম, দেওয়ার পরে মানে রেজাল্ট আমাদের বের হলো। রেজাল্ট বের হওয়ার পরে আমি জানতে পারলাম ওই ছেলেটা মুসলিম মেয়েটাকে বিয়ে করছে। তো ওইটাই ওখানে শেষ। ওকে। তো তারপর আরেকজন, সে একজন প্রকাশক ছিল, সেও আমাকে রং নাম্বারে কল করছে। প্রকাশক মানে কি ধরনের বই প্রকাশ করে? হ্যাঁ, সে বই প্রকাশ করে, যে গল্পের বইগুলো সেগুলো প্রকাশ করে। তো সেও আমাকে কল করছে রং নাম্বারে। আমি কাউকে ইচ্ছে করে কল দেইনি, সবাই রং নাম্বারে আসছে। তখন আমি ফেসবুক ইউজ করি না। তো সে আমাকে কল দিছে, সে আমাকে বলতেছে যে আমি তোমাকে চিনি, আমার একটা ফ্রেন্ডের থেকে নাম্বার নিছে, আমি তোমাকে চিনি, তোমার কথাবার্তা আমি শুনছি, তোমাকে আমার ভালো লাগছে। তো কথা বলতে 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 একটা পর্যায়ে উনি আমার প্রতি উইক হয়েছে। তো উনি আমার সাথে দেখা করতে চায়, দেখা করে। তো আমাকে সে শপিং করে দেয়। তো আমার আম্মাকে বলে যে আমি ওকে বিয়ে করতে চাই। তো আম্মা ভাবছে আচ্ছা ঠিক আছে, আমার মেয়ে তখন বড় হয়েছে, বিয়ে দেওয়ার মতোই হয়েছে। তো আমি ওই লোকটাকে সিরিয়াসলি নেইনি। তো এরকম ওনার কাছে আমি যখনই চাচ্ছি উনি আমাকে টাকা দিচ্ছে 1000, 2000, 3000। ওনার কাছ থেকে আমার সবচেয়ে বেশি টাকা নেওয়া। কত নিছি একজাস্ট আমি বলতে পারছি না। আর যখনই বাইরে যাচ্ছে উনি আমাকে শপিং করে দিচ্ছে। তো উনি আমাকে একটা পর্যায়ে একদিন হাত ধরলো, হাত ধরে হাতের মধ্যে চুমু দিতেছে। উনি বলতেছে তোমার হাতটা খুব সুন্দর, এই হাতে যদি আন্টি পরাই খুব ভালো লাগবে। তো হাতে চুমু দিতে দিতে উনি আমার ঘাড়ে হাত দিচ্ছে। ঘাড়ে হাত দেওয়ার পরে মানে আমার একটু অন্যরকম লাগছে। আমি একটু দূরে দূরে সরে যাচ্ছি, যেহেতু আমার তেমন কোনো উদ্দেশ্য নাই ওনার সাথে। ফাইনালি বিকজ আপনার এমবিশনটা তো এখানে আলাদা। হ্যাঁ। তো ওইখানে আমি ওনার সাথে ঘুরতেছি ফিরতেছি, ওনাকে একটা কথাই বলে রাখতেছি যে দেখেন যা হওয়ার বিয়ের পরে, এখন না। আপনি তো আমাকে বিয়ে করবেন, বাসায় নিয়ে কত দেখতে পারবেন, আপনি যখন খুশি তখন মন চায় আমাকে পারবেন, এভাবে বলছিলাম। এটা বলার পর উনি বলতেছে যে না তুমি তো আমার সাথে ঘুরতেছো, সমস্যা কই। উনি এক পর্যায়ে জোর করে কিস করতে চাইছিল, বাট আমি করতে দেইনি। আমি করতে দিই না, আমি ওনার থেকে দূরে দূরে সরে থাকি। তো এরকম করে করে ওনার সাথে আমি অনেকদিন হয়েছে দেখা করি না, কিন্তু ফোন দিলেই বলি আমাকে রিচার্জ করে দেন, আমার 300 টাকা লাগবে, আমার 500 টাকা লাগবে, আমার 1000 টাকা লাগবে। এরকম করে করে আমি টাকা নিচ্ছি। উনি একটা সময় বলতেছে যে তুমি আমার সাথে দেখা করো। তো একটা সময় উনি আমাকে অফার করে বসলো চলো আমরা রুম ডেটে যাই। তো আমি তখন বললাম যে আপনি এত মানসম্মত লোক, আপনি এই অফারটা কি করে করেন? আপনি টাকা দিচ্ছেন বলে কি আমাকে কিনে নিচ্ছেন? আমি আবার উল্টা ঝাড়ি মারলাম। উনি বলতেছে আচ্ছা ঠিক আছে ইটস ওকে, আমি এরকম কিছু করবো না। এর মধ্যে আমি ফেসবুক আইডি খুলি। তো ওনাকে আমি আইডি টাইডি কিছুই দেই না। তো আবারও ঘুরতেছি ঘুরতেছি ঘুরতে 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 একটা সময় উনি কি করলো, সেদিন শাড়ি পরে গেছি, উনি বলছে আমাকে শাড়ি পরে যেতে। উনি আমার আচমকা, এই কথাগুলোতে আমি আমার মাকে বলতে পারতেছি না, হয়তো বা আমার মা আজকে প্রথম শুনবে যে উনি এরকমটা করছে। তো ওনার সাথে একটা পর্যায়ে আমার বিহেভিয়ারটা খারাপ হয়ে যায়, যে আমি নিজে থেকে সরে আসতে চাই। এতদিন আমি যাই করছি কারোর সাথে আমি ফিজিক্যালি কোনো দিকে যাইনি, যে উনি এরকম করতেছে, কারণ কারোর সাথে আমি তেমন ভাবে দেখাও করিনি। তো এর মাঝখানে ওই যে আমার ক্লাস 10-এ থাকতে একটা যে ছেলে ছিল, তার মা আমাকে অপমান করে গেছিল, তো ওর সাথে দেখা। তো ও আমাকে বলতেছে দেখো আমি তোমাকে খুবই লাভ করি, আমার কিছুদিন পরে লন্ডনে যাওয়ার ফ্লাইট, তুমি আমাকে বিয়ে করবা? তো আমি তখন বলতেছি যে দেখো এটা আমার পক্ষে সম্ভব না, আমার লাইফ তোমার লাইফ এক না। তো তখন আমি নর্মাল ভাবে ওকে বলতেছি। তো পাগল হয়ে গেছে, এক পর্যায়ে পাগল হয়ে গিয়ে আমাকে গাড়িতে তুলতে চাইতেছে যে না তুমি আজকে কাজী অফিস থেকে আমাকে বিয়ে করবা। তো এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ওকে আবার চড় দিই। সেকেন্ড টাইম আবার আমি চড় দিই। প্রথমে তো দিছিলাম ওর মায়ের আচরণের পর, আবার আমি সেদিন ওকে চড় দিই।
ওকে। তো চর পাওয়ার পর ও আমাকে বলতেছে, আমি তোমাকে বলে গেলাম যে তুমি কোনোদিন ভালোবাসা পাবা না, ছেলেদের মন নিয়ে খেলো, কোনোদিন ভালোবাসা পাবা না, তুমি আমাকে কাঁদাইছো না, তোমাকে তোমার লাভার কাঁদাবে। ওকে, এই ছেলেটা বলেছিল? হ্যাঁ, এই ছেলেটা বলে গেল। তো আমি ওটা নর্মালি ভাবে নিচ্ছি। তো কাঁদতে কাঁদতে চলে গেছে আর বলে গেল, যদি জীবনে কোনোদিন মনে হয় যে আমি তোমার যোগ্য, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ সেটা করো। তো সেকেন্ড টাইম ছিল নাকি আগে ছিল এই কথাগুলো? না, এটা আমার এই টাইমে সাথে, ছিল? হ্যাঁ, এই আচ্ছা। টাইমে কথা হলো যখন ও লন্ডন চলে যাবে, ওই সময়টা। তো ওই ছেলেটা চলে গেল, এরপরে কি হয়েছে আমি তা জানি না। আর ওই যে বললাম প্রকাশক, উনি ওই যে এরপরে সেদিন তো মানে আমি ওনার সাথে রুট ব্যবহার করে চলে আসছি। আম্মু বলতেছে, কি রে, ওনার খবর কি? ওনার কথাটা আবার আম্মু জানতো, তো আম্মুকে আমি এত কিছু বলি নাই যে উনি এরকম এরকম করছে। একটা পর্যায়ে আবারও সে আমাকে কল দেয়, মাঝখানে যখন বন্ধ হয়ে যায় আবারও কল দিয়ে সরি চেয়েছে, যে সরি, আমি তোমার সাথে জীবনে এরকমটা আর করবো না, তুমি আমাকে বিয়ে করতে রাজি হও। ততদিনে আমি না করে ফেলছি। তো আম্মু আবার না করে ফেলছে, কারণ আম্মুর সাথে কথা দিয়ে সে কথা ভঙ্গ করছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করব, কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারে নাই। তো আবারও সে আমাকে ফোন দেওয়ার পরে আমি আবারও একটা কাজই করলাম, তার কাছ থেকে টাকা নিচ্ছি। এই প্রকাশকের সাথে কাছ থেকে? হ্যাঁ, আবারও তার কাছ থেকে টাকা নিচ্ছি, বাট এবার আর দেখা করছি না। উনি আমার সাথে দেখা করতে চাচ্ছে। তো এরই মাঝখানে ফেসবুক আমি খুলি। তো ফেসবুকে আমার একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়। ও মেডিকেল স্টুডেন্ট। ফার্স্টে মনে করি আমি ফান হিসেবে নেব, ফার্স্টে মনে করে ওকে আমি ঠকাবো, কিন্তু ওকে ঠকাবো তো দূরের কথা, ওর বিহেভিয়ার আমি আর ঠকাইতে পারিনি। যে ওকে ফার্স্টে ও আমাকে হ্যাঁ প্রপোজ করছে, করার পরে ও আমাকে বলতেছে যে দেখো, মানুষের লাইফে অতীত থাকে, তোমারও লাইফে অতীত আছে, আমি সেটা মেনেই তোমাকে বিয়ে করব। তো ওকে আমি হাসতে হাসতে বলতাম যে আমি কিন্তু তোমাকে পছন্দ করি না, তোমার সার্টিফিকেট পছন্দ করি। বাট ওই ছেলেটা দেখতে খুব স্মার্ট, আর বিয়ে করলে তোমার সার্টিফিকেট কি করব, তোমাকে করব না। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি সার্টিফিকেট কি করো, বিয়ের সময় আমি সার্টিফিকেট কি তোমার পাশে শোয়ায় রাখবো, আর যদি আমাদের বাসুর হয় তোমার সার্টিফিকেটের সাথেই হবে, আমার সাথে হবে না। তারপর যে কথা বলতে 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 মাথা থেকে চলেই গেছে, কখন যে আমি এই ছেলে লাভ করে ফেলছি আমি তা নিজেও জানি না। বিরতির সময় হলো আরো একবার। 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরবো। স্টে টিউন অন এবিসি রেডিও FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। All your favorite, all day long, only on FM 89.2. When change is beyond constant, change your frequency. Seek us and lead you to ABC. Seek us and lead you to ABC. ABC. 89.2 FM. রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, আরজি কিবরিয়া আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। শিশির রয়েছে আজকে আমাদের সাথে, এবং কথা না বাড়িয়ে আরো একবার তাকেই আমরা নক করছি। ওকে, যে ছেলেটার সঙ্গে আপনি বর্তমানে সম্পর্ক করছেন, সেই ছেলেটা আপনি বলছিলেন যে মেডিকেলে পড়াশোনা করছে, ও কি জানে আপনার আদ্যপান্ত সবকিছু, নাকি আজকের এই অনুষ্ঠানে এসে জানবে ফার্স্ট? ও জানে। ও জানে। ওর কোনো অতীত আপনি জানেন? ওর এরকম কোনো পাস্ট নাই। আচ্ছা ঠিক আছে। তো আপনার কখনো মনে হয় না যে এই ধরনের সম্পর্কে আপনি যাচ্ছেন, আপনার বয়ফ্রেন্ড ভবিষ্যতে আপনাকে বিভিন্ন রকমের প্রশ্নের মুখোমুখি করতে পারে? যখন আমি ওকে ঠকানোর চেষ্টা করছিলাম তখন হয়তো এই কথাটা মনে হয় নাই। যখন ট্রুলি লাভ করতে শুরু করি তখন আমি ওকে এই কথাগুলো বলি যে আমার সাথে সম্পর্ক রাখতে হলে, আমাকে নিয়ে সারা জীবন থাকতে হলে আমার অতীত সম্পর্কে জানতে হবে। আর যদি আমার অতীত সম্পর্কে না জেনে যদি তুমি আমাকে ঘরে নিতে চাও, আমি কখনো তোমার ঘরে যাব না।
তো ওকে আমি কথাগুলা বলি, তো ও আমাকে একটা কথাই বলছে, তুমি যা করছো নিজের ইচ্ছে তো করো নাই, জেদ বশত করছো। আর জেদ বশত যেহেতু করছো সেটা অতীতে করছো, বর্তমানে করতেছো না, তুমি আমার সাথে করতেছো না। এটাও বলে দিছো যে তুমি আমার সাথে করতে চাইছিলা। তো এক সাইড দিয়ে তুমি হয়তো বা অনেস্ট এই জন্য বলছো, এই জন্য আমি অতীতে কি হয়েছে সেটা দেখবো না, বর্তমান আর ভবিষ্যতে কি হবে আমি সেটাই দেখবো। কত বছর যাবত আপনাদের সম্পর্ক? 1.5 বছর। মাত্র 1.5 বছর। ওকে, এখন আপনার কি অবস্থা? আপনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছেন, রাইট? এবং সেকেন্ড সেমেস্টারে আপনি পড়ছেন। আপনার প্রতি সেমেস্টার ফি কিভাবে সংগ্রহ হয়? ফার্স্ট সেমেস্টার ফি আপনি কিভাবে পেয়েছেন? সেকেন্ড সেমেস্টার ফি কি? ফার্স্ট সেমিস্টার আমি কি মার্কেটিং জব করতাম, যে ওই যে ডোর টু ডোরের জব গুলো থাকতো, ক্যাম্পিং জব যেগুলা। তো আমি ডোর টু ডোরের জব করছিলাম, তারপর একটা কার শোরুমে জব করছিলাম। তো এখান দিয়ে একটা কথা ভুলে গেছিলাম, যে মার্কেটিং জব করতে করতে কার শোরুম থেকে আমার একটা কল আসতো ইন্টারভিউর জন্য। তো আমি ইন্টারভিউ দিতে গেছি। আমি লাইফে অনেক ইন্টারভিউ দিছি, এরকম ইন্টারভিউ আমি কখনো দেইনি। তোমার বিয়ে কবে এটা বলো। ওকে। তো আমি বলতেছি বিয়ে কবে, আমার বিয়ে একদিন হবেই, তো আপনার তো এটা জেনে লাভ নেই। উনি বলছে না বিয়ে কবে বলো, আমার এখানে যেসব মেয়েরা আসে সেই সব মেয়েরা তো বিয়ে করে চলে যায়। আর বলে রাখা ভালো, উনি মেয়েদের দিয়ে কাজ করায়। ওকে। উনি অফিসিয়াল যে কাজটা মেয়েদের দিয়ে করায়, ছেলেদের দিয়ে করায় না। তো ওইখানে এক পর্যায়ে বলতেছে তো ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছো তুমি। তো আমি খুব অবাক হয়ে গেলাম, লাইফে এত জায়গায় আমি গেছি ইন্টারভিউর জন্য, কখনো এরকম কিছু পাইনি। তো আমি পাশের রুমে যাই, যে আমার সিনিয়র কলিগ ছিল, সে বলতেছে আসছো বুঝবা কিছুদিনে। তো আমি জয়েন করলাম। তো বস আমাকে একদিন রুমে ডেকে নিয়ে গেছে, রুমে ডেকে নিয়ে যেয়ে বলতেছে যে একটা কথা বললি শিশির, তোমাকে তোমাকে আমার খুব ভালো লাগে। ভালো লাগে বলতে কিরকম ভালো লাগা? অনেক ভালো লাগে। অনেক ভালো লাগার তো কিছু মিনিং আছে, আপনি কোন মিনিং এ আমাকে ভালোবাসেন, মানে বউ হিসেবে নাকি আপনার এমপ্লয়ার হিসেবে নাকি অন্য সাইড থেকে? আমি ওনাকে এভাবে বলি। তো উনি বলতেছে যেভাবেই নাও না কেন আমার ভালো লাগে। আমি বলছি ভালো লাগার জিনিস তো ভালো লাগতেই পারে। তো উনি এই কথাটা বলার পরে বলতেছে যে এভাবে বলতেছো কেন, আমি তো তোমাকে বউ বানাইতে চাই। মেবি ওনার বয়স 55 কিংবা 54 মতো হবে। মানে একটা পর্যায়ে অফার করে, অফার করার পর আমি এটা মানি না। তো সেদিন আমি কান্না করতে করতে চলে আসছি ওনার ওখান থেকে, ওখানে আর যাইনি, আমি ওই জবটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর তারপর থেকে আবারও সে মার্কেটিং এর কাজ করতেছিলাম, প্যাকেজের কাজগুলো করতেছিলাম। যেখানে যেতাম যে সুপারভাইজার গুলা থাকতো পছন্দ করে ফেলতো, আমাকে সময় দিবা, এই করবা সেই করবা। তারপরে যে বস গুলা থাকতো, মানে ইভেন্টের কাজের যে মেইন বস গুলা থাকতো, তারাও এরকম ফোন দিয়ে দিয়ে, ওনাদের কাছে তো নাম্বার থাকতোই, বিপির নাম্বার গুলা থাকতো, তো ফোন দিয়ে দিয়ে বলতো যে হ্যাঁ তোমাকে ভালো লাগছে, তুমি যদি চাও আসতে পারো। এবং আপনি অফার গুলো কি নিতেন? না, আমি অফার গুলা নিতাম না। কেন নিতেন না? কারণ আপনার তো অর্থের প্রয়োজন। আমার অর্থের প্রয়োজন ঠিক আছে, কিন্তু সব সময় আমার এটা মনে হতো যে আমি যদি এই কাজটা করি, আমার মা আমার ওই কথাগুলো শোনার পরে যে কষ্ট পাইছে হয়তোবা তার চেয়ে আরো বেশি কষ্ট পাবে। কিন্তু আপনি তো বেশ কিছু ছেলের কাছ থেকে ফোনে কথা বলে হোক বা যে কোনো কথা বলে হোক, আমি তো সেটা আমার বাবার উপরে জেদ করে করছি। রাইট। আপনার মা যদি আজকে বিষয়গুলো জানে যে এতগুলো ছেলের সঙ্গে আপনি এই ধরনের সম্পর্ক করে তাদের কাছ থেকে আপনি টাকা পয়সাগুলো নিয়েছেন আপনার লেখাপড়া করার জন্য, বেঁচে কোনো মা এই বিষয়টাকে সহজভাবে নিবে? সে কখনোই মানবে না, সে অনেক কষ্ট পাবে। নেসেসিটি নোজ নো ল, মানে প্রয়োজন কোনো আইন মানে না। বহুবার একটা কথা বলেছি, প্রয়োজন কোনো নিয়ম মানে না। পেটে ক্ষুধা লেগেছে, তখন যদি খাবার আপনাকে শেষ পর্যন্ত চুরি করে আনতে হয়, আপনি কি করবেন? বেঁচে থাকার জন্য হয়তো আপনাকে সেটাই করতে হয়। তবে না করাটাই ভালো। কিন্তু এই ভালো কতক্ষণ পর্যন্ত ভালো? আমরা আসলে যার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে তুলে ধরেছি, সে আসলে নিতান্তই এক ধরনের অসহায়, এবং অসহায় হয়ে বাধ্য হয়ে এমন কাজ করেছে। কেন আপনি আজকে যাহা বলিব সত্য বলিবতে এই জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে বললেন? আমার মনে হয়েছে আমি যে ছেলেদের সাথে এই কাজগুলা করছি, মানে ওদের ফিলিংস নিয়ে খেলছি, ওদের ভালোবাসার জায়গাটা নিয়ে খেলছি, হয়তোবা আমার এটা করা ঠিক হয়নি। কারণ মন ভাঙা মসজিদ ভাঙার মতো, তো আমি ওদের মন ভেঙে অনেক বড় অপরাধ করছি। হয়তোবা সেটার শাস্তি আমি পাইতেছি, এখনো কোনো সলিউশন হয়নি।
ওকে, তো সেই কারণে আপনি বলতে চাচ্ছেন যে আজকের পরে আপনার মতো ভুল যেন কেউ না করে, তাই কি? হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি, আর যাই করুক কারণ মন নিয়ে যাতে কেউ না খেলে। ওকে, আর আপনি আজকে এখানে যে পরিস্থিতিতে বাধ্য হয়ে আসলেন, স্পেসিফিকলি আপনি যদি বলেন যে বাবাদের রোল আসলে কি হওয়া উচিত পরিবারে? বাবাদের মানে সত্যি আপনার বাবা যদি আপনাকে হেল্প করতো তাহলে তো আপনার আজকে জায়গাটা। না, আমার বাবা যদি সবসময় আমার উপরে সেই গাইডলাইনটা দিয়ে রাখতো, সেইভাবে যদি সে প্রোটেকশনে রাখতো, প্লাস তার যে বাবার জায়গাটা, সেই জায়গাটা যদি সে ফিল আপ করতো, তার দায়িত্বটা যদি সে ঠিকঠাক ভাবে পালন করতো, হয়তো বা আজকে আমার এই দিন দেখতে হতো। ওকে, আমরা এবার মুখোমুখি হচ্ছি যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে? অনুষ্ঠানের সকল শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি যিনি একটা শিশুর কাহিনীটি আমরা শুনলাম। অনেকেই হয়তো ব্যথিত হবেন, আমরা ব্যথিত হয়েছি যে নিজের বাবা সন্তানদের প্রতি এরকম যদি আচরণ করে। আমরা আসলে জানি যে সব বাবাই একেবারে নিজের জান দিয়ে হলেও তাদের লেখাপড়া করার চেষ্টা করে বা তাদের উন্নতি জন্য চেষ্টা করে, কিন্তু শিশুদের ক্ষেত্রে সেটা হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত যেটা হলো, বাবার যে নষ্ট চরিত্র আমরা বলতে পারি বা খারাপ মানসিক চরিত্র, সেটা কিন্তু জেনেটিক্যালি তার ছেলে মেয়েদের মধ্যে পাওয়ার কথা। এখন শিশুর মেয়েও কিন্তু বাবার মতন আবার খারাপ হয়ে গেল। সে বিভিন্ন ছেলেদের সঙ্গে ফোন করে তাদেরকে প্রলোভন দিকে তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করা। আর একটা সুন্দর বয়স আছে, কথা ফোনে টেলিফোনে হয়তো এই সুন্দর গল্প করে অনেকেই প্রলোভিত হয়। শুধু শিশু কেন, এরকম কিন্তু খারাপ ব্যবসা করার অনেক ইতিহাস আমরা জানি যে টেলিফোনে বা মোবাইলে এরকম হচ্ছে। এই যে কাজটা করছিল, দুটা কারণ হতে পারে, যে একটা হচ্ছে যে জেনেটিক্যালি কিছু পেয়ে গেছে, আর একটা যেটা গুরুত্বপূর্ণ যে সামাজিক কারণেও যে তার তো কোনো টাকা পয়সাই সে করতে পারছিল না, বাবা তো সম্পূর্ণভাবে তাকে কেটে রেখেছিল। এবং সে তার বান্ধবীকেও দেখেছিল যে এইভাবে ফোন করে করে অন্যদেরকে ঠকিয়ে টাকা নেওয়া যায়। তার মানে হচ্ছে আমাদের সমাজে কিন্তু উদাহরণ আছে কিছু কারণে এবং পারিবারিক কারণে বাধ্য হয়ে সে কিন্তু খারাপ হতে চলে। পরবর্তী পর্যায়ে আরেকটা ছেলের সঙ্গে যখন সম্পর্ক হয়, ছেলেটার আচরণের কারণে হোক বা ব্যবহার কারণে হোক, তখন সে দেখলো যে না, একটা ভালো ছেলে, তাকে আমি সরাতে পারি না। তার ভিতরে যে বিবেক ছিল, মানবতা ছিল, সেটা কিন্তু জেগে উঠেছে। সে কিন্তু আত্মপ্রচারণা করতে পারেনি। এমনকি ছেলের কাছে সে স্বীকারও করেছে যে আমি অন্য কোনো এগুলো করেছি, তোমার সঙ্গে করেছি, সেই স্থান থেকে শেষ করতে পারিনি। এই যে মানুষের ভিতরে যে একটা সুন্দর মন আছে, মানুষের ভিতরে যে একটা সুন্দর মানুষ আছে, এটা আমরা মনে ভুলে যাই। সেই যে একজন ভালো মনের মেয়ে, হ্যাঁ, সে তো যদি পারিবারিক এই আবহাওয়া বা তার কারণে যদি সেইভাবে নিষ্পেষিত বা নির্যাতিত না হতো, তাহলে তো সে খারাপ হতে যেতেই না। যাই হোক, আমরা শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করলাম যে খারাপ পরিবেশের কারণে মানুষ খারাপ হয়, যেটা শিশুদের পরিবারে ছিল। আবার একটা ভালো ছেলের সঙ্গে সংস্পর্শে এসে সে কিন্তু আবার ভালো হয়ে গেছে। তো এই কথাটা আমাদের সমাজে মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালো রাখতে চাই, আমাদের প্রজন্মকে ভালো রাখতে চাই, তাহলে আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে। সেই জন্যই এই সমাজকে অপরাধ মুক্ত করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের সব জায়গায় কিন্তু রোল মডেল হিসেবে আমরা যাদেরকে দেখি, মানে সেখানে কিন্তু মানে মনুষ্যত্বের, বালকত্বের বা সততার যাতে উদাহরণ থাকে, তাহলে কিন্তু আশেপাশে যারা অপরাধী আছে তারাও কিন্তু সে আলোর পরতে তারাও কিন্তু নিজেদেরকে পরিবর্তন করে নিয়ে তারাও নিজেরা আবার খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসতে পারে। সেটার উদাহরণ না আশা করি সে একটা এবং মানবিক এবং নৈতিক জীবন যাপন করুক, আমরা কামনা করি। আশা করি তার অতীত যে নারকীয় নির্যাতনের ঘটনা বা অসহনীয় জীবন চলে গেছে, সামনে জীবনটা তেমন থাকবে না, সে সুখী হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বেশ কয়েকটি টেক্সট পেয়েছি আমরা ফেসবুকে। পরশ বিক্রমপুর থেকে লিখেছে, ভাইয়া, শিশিরের বাবা একটা পিচাস শ্রেণীর মানুষ, তার জন্য মেয়েটার আজকে এই অবস্থা। মিনা ফার্মগেট থেকে লিখেছে, একটা মেয়েকে এমনিতেই অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হতে হয়, সেখানে বাবা যদি এমন হয় তাহলে আর কিছু করার থাকে না। শিশিরের জন্য শুভ কামনা। মোহনা চট্টগ্রাম থেকে লিখেছে, শিক্ষকদের মধ্যেও যে কিছু কিছু পশু আছে তা শিশিরের স্টোরিতে আবারও প্রমাণিত হলো। শিশির ভালো থেকো। পলাশ লিখেছে, নিঃসন্দেহে শিশিরের অনেক কষ্ট করতে হয়েছে, তবে যেহেতু ওর মা ওকে সাপোর্ট দিয়েছে সেজন্য ওর এত কিছু না করলেও পারত। এরকম অনেক কমেন্টস এসছে। প্রিয় শ্রোতা,